আমরা একটা জিনিস আছে কি চিন্তা করতেছিলাম যে ঠিক আছে শ্রমিকদের মজুরি বাড়ানো যাচ্ছে না, না সংকট, সরকার যদি শুধুমাত্র শিক্ষার একটা বন্দোবস্ত করতো তাহলে তো চা শ্রমিকদের সন্তানরা শিক্ষা গ্রহণ করে শিক্ষিত হয়ে পরবর্তীতে চাকরি পাওয়ার এক ধরনের নিশ্চয়তার মধ্যে যেতে পারতো। সরকারও কিন্তু এই 185 বছর ধরে এইটা শিক্ষার যে অধিকারটা নিশ্চিত করতে এখন পর্যন্ত ব্যর্থতারই পরিচয় দিয়ে যাচ্ছে। প্রতিটা শ্রম সেক্টরের ক্ষেত্রেই একটা ন্যূনতম মজুরি বোর্ড গঠিত হয়। কারণ চা বাগানের ক্ষেত্রে দিয়ে বলি, চা বাগানের এরকম একটা ন্যূনতম মজুরি বোর্ড আছে, ওইখানে একজন মাত্র হচ্ছে কি 9 জন যদি প্রতিনিধি হয়, একজন মাত্র থাকে শ্রমিক প্রতিনিধি, আর বাকি থাকে মালিকের প্রতিনিধি এবং কিছু সরকারের অংশীদার। এই সরকারে যারা আছে তারা তাদের যদি রাজনৈতিক মিত্র বা যদি আরো বলি যে ব্যাকআপ হিসেবে যে কোন রাজনৈতিক দলকে আসলে তারা তাদের সবচেয়ে আস্থার জায়গায় নেয়, সেটা কিন্তু জামাত। এই জনগণের যে সার্বিক অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, রাজনৈতিক মুক্তি, সেই মুক্তি নিশ্চিত করার জন্য বাংলাদেশে আসলে বামপন্থী রাজনীতি শক্তি ছাড়া আসলে অন্য কারো উপর ভরসা করবার মতো শক্তি বাংলাদেশে এক্সিস্ট করে না। তো বাংলাদেশে কয়টা মানুষের এইখানে সামর্থ্য আছে যে আপনি এই পরিমাণ হচ্ছে গিয়ে খরচ করতে পারবেন? তারপর নির্বাচনী ব্যয় তো দীর্ঘদিন, এখন তো একটা মেম্বার ইলেকশন করতে আপনার 20-30 লাখ টাকা মানুষ খরচ করে ফেলে। তার মানে একটা নির্বাচনী ব্যয় আপনার 20 টাকার উপরে এখানে হচ্ছে একজন প্রার্থী খরচ করেন, এবং এইখানে যে মনোনয়ন বার এবং তাদেরকেই মনোনীত করা হয় যাদের ওই আর্থিক সামর্থ্যটা আছে। ফলে এটা বলা যায় যে বাংলাদেশকে যে বলা হয় যে বাংলাদেশের এই সংসদটাও যে আচ্ছা গিয়ে ব্যবসায়ীদের প্রতিনিধি, রাজনীতিবিদদের থেকে ব্যবসায়ীদের হাতে চলে গেছে, তার কারণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিটাই নিয়ন্ত্রণ করা শুরু করেছে বাংলাদেশের ব্যবসায়ীরা, এখানকার যে পুঁজিপতিরা। দর্শক, আমাদের পলিটিস্কোপের বিশেষ আয়োজন ন্যারেটিভ আনলিমিটেডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের সঙ্গে আছেন SM শুভ, চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রধান সমন্বয়ক। শুভ ভাই, আপনাকে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ, শুভেচ্ছা। ভাই, আজকে আমরা আসলে কথা বলতে চাচ্ছি যে চা শ্রমিকদের যেই অবস্থান সমাজে এবং তাদের যেই রাজনৈতিক অধিকার, এবং সামগ্রিকভাবে আপনি দীর্ঘদিন যাবৎ চা শ্রমিকদের নিয়ে কাজ করছেন, একই সাথে আপনি একজন রাজনৈতিক কর্মী। তো সেই জায়গা থেকে আপনি চা শ্রমিকদের জীবন আচরণ এবং তাদের যে রাজনৈতিক অবস্থান এবং তাদের যে অধিকারের আন্দোলনগুলো, এই আন্দোলনগুলো সম্পর্কে আপনার সামগ্রিক মূল্যায়ন কি, বা তারা আসলে কিভাবে সমাজে গৃহীত হচ্ছে, তাদের রাজনৈতিক অধিকারগুলা তারা আসলে ঠিকঠাক মতো পাচ্ছে কিনা, বা এই সংকটগুলা কোথায়? ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশে চা বাগানের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছিল 1948 সালে। তার পূর্বে চট্টগ্রামে 40 সালে প্রাথমিকভাবে একটা পরীক্ষামূলক চা বাগানের দিয়ে কাজ শুরু হয়। তো সেই সময় আসামেও তখন চা বাগানের গোড়াপত্তন হয়েছে, ওইখানেও চা শ্রমিকরা কাজ করছেন। তো সেই যখন থেকে চা শ্রমিকদের বাংলাদেশে এই অংশে চা বাগানের যাত্রা শুরু হয়, তখন ভারতের বা তৎকালীন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে চা শ্রমিকদের এখানে নিয়ে আসা হয়। তার মানে এখানে চা শ্রমিকদের বসবাসের ইতিহাস প্রায় সুদীর্ঘ 185 বছরের। 185 বছরের যে ইতিহাস যদি আমরা খুঁজে দেখি, আমরা দেখব যে বাংলাদেশে বিভিন্ন শ্রেণীর শ্রমিক আছে, বিভিন্ন পেশায় শ্রমিকরা নিয়োজিত আছে। তো শ্রমিক হিসেবে দেখা যাবে যে ধরেন গার্মেন্টস শ্রমিক হিসেবে তাদের মর্যাদাটা এখনো বলা যাবে অনেকটাই, শ্রমিক হিসেবে যে মর্যাদা তাদের সেইটা অনেকটা নিশ্চিত করা হয়েছে। মজুরির ক্ষেত্রে হয়তো অনেক ঘাটতি আছে, কিন্তু শ্রমিক হিসেবে তাদের স্বীকৃতি আছে। কিন্তু 185 বছরও চা শ্রমিকরা শ্রমিক হিসেবে তাদের যে স্বীকৃতি, সেই স্বীকৃতিটা এখনো বাস্তবায়িত হয়নি, যেটা দিয়ে বোঝা যাবে যে তাদের যে রাষ্ট্র থেকে তার যে নাগরিক অধিকার, তার রাজনৈতিক অধিকার, তার যে অর্থনৈতিক মুক্তির যেই অধিকার ছিল, সেইটা রাষ্ট্র এবং বাগান মালিক কর্তৃক সেটা 185 বছর ধরে তারা একটা বঞ্চনার মধ্যে দিয়ে যাচ্ছে। যেমন একটা উদাহরণ হিসেবে বলি, যারা চা শ্রমিকরা যারা বাগানে নিয়োজিত হন, দেখা যাবে অনেক শ্রমিককে বাগানের যারা আছে কর্তৃপক্ষ আছেন, ম্যানেজার থেকে শুরু করে স্টাফ, বাবু, তাদের বাংলো বাড়িতে কাজ করতে হয়। আপনি যদি অন্যদিকে দেখেন যে গার্মেন্টস শ্রমিকরাও আছে গিয়ে কারখানায় কাজ করেন, বাংলো বাড়ির চা শ্রমিকদের কোনো গার্মেন্টস শ্রমিককে কিন্তু কারখানায় কাজ নিয়ে মালিকের বাংলো বাড়িতে ওখানে কাজ করার প্রয়োজন হয় না, বা ওই সিস্টেম প্রথাও গড়ে উঠেনি। কিন্তু চা বাগানে দেখা যাবে যে চা শ্রমিকরা শ্রমিক হিসেবে নিয়োগ পান, কিন্তু শ্রমিকদের 3 দিন কাজ করতেছে একসঙ্গে, 2 দিন কাজ করতে হয় বাংলো বাড়িতে, এবং রোটেশনালি এই পর্বটাই চলতেছে। তার মানে একজন শ্রমিক হিসেবে তার যেই শ্রমিকের মর্যাদা পাওয়ার যেই জায়গাটুকু নিশ্চিত করার কথা ছিল রাষ্ট্রের, কোম্পানির, এখনো পর্যন্ত চা শ্রমিকদের এই
অধিকারটুকু নিশ্চিত হয়নি। ফলে তাদেরকে এখন পর্যন্ত একটা দাস হিসাবে এবং আমি বলতেছি দাসের যে আধুনিক ব্যবস্থা যদি আমরা বুঝি আর কি, যদি একটা জনগোষ্ঠীর একটা পেশা নির্দিষ্ট করে দেওয়া হয় বংশ পরম্পরায়, তাহলে এটা মনে হয় যে বর্তমান যুগে আধুনিক দাসত্ব ব্যবস্থা বলা যায়। ফলে চা শ্রমিকরা যদি, যেহেতু তাদের ভূমির অধিকার নেই, তারা কোম্পানির দেয়া জায়গাতে বাড়ি বানিয়ে তারা থাকেন, ফলে ওই চা বাগানে থাকবার একটা শর্ত হলো যে ওই একটা পরিবার থেকে কাউকে না কাউকে অবশ্যই বাগানের কাজে সম্পৃক্ত থাকতে হবে, বাগানের কাজে যুক্ত থাকতে হবে। ফলে সঙ্গত কারণে এই বাগানের ভেতরে চা শ্রমিকদের জন্য 185 বছর ধরে যে শৃঙ্খল তৈরি করা হয়েছে সেইটা ভাঙা তাদের পক্ষে সম্ভব হয় না। এবং বংশ পরম্পরায় যেহেতু এই পেশার সাথে তাদেরকে যুক্ত থাকার মতো একটা শৃঙ্খলের নিয়ম, একটা আধুনিক দাসত্ব ব্যবস্থা এখানে চালু হয়েছে। ফলে সেই ব্যবস্থা থেকে তাদেরকে মুক্ত করার জন্য রাষ্ট্রের কোনো উদ্যোগ যদি বলি, সেই উদ্যোগ আমরা এখন পর্যন্ত এই 185 বছরে এই ব্যবস্থাটা তৈরির পেছনে আসলে মূল দায়ী কারা? মূল দায়ী এটা একটা বোঝা যাবে, ধরেন বাংলাদেশে কিন্তু আমি বলতেছি প্রথম বোঝা দরকার যে সেই সময়ে এই বর্তমান বাংলাদেশেও তো জনগণ ছিলেন, শ্রমজীবী মানুষও ছিলেন। তাহলে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে আসলে তাদেরকে আনার প্রয়োজন পড়লো কেন? প্রথম দিকে কিন্তু এইখানে লোকাল যারা ছিলেন, সিলেট অঞ্চলে, চট্টগ্রাম অঞ্চলে লোকাল মানুষদের কিন্তু এখানে কাজের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছিল কোম্পানির পক্ষ থেকে। কিন্তু যখন দেখা গেলো এই কাজ এত কষ্টসাধ্য, তখন তো বন জঙ্গল যেই প্রাকৃতিক পরিবেশ সেইটাকে পরিষ্কার করে সেটাকে বাগান চাষাবাদের জন্য উপযোগী করার মতো যেই শ্রম, এবং তার বিপরীতে তাকে যেই গিয়ে পারিশ্রমিক দেওয়া হতো, সেইটা খুব যুক্তিসঙ্গত কারণে সেটা কারো পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব ছিল না। ফলে এখানকার যারা স্থানীয় অধিবাসী তারা আর এই কাজের সাথে সম্পৃক্ত হলো না। তখন ব্রিটিশরা ওই যে আসামে যে পদ্ধতিতে ওনারা শ্রমিক নিয়ে আসছিলেন ভারতের বিভিন্ন দরিদ্র প্রবণ অঞ্চল থেকে, তখন তারা ওই পদ্ধতি অ্যাপ্লাই করেন। এবং আপনারা জানবেন যে প্রথম যখন এখানে চা শ্রমিকদের আনা হয়, তাদেরকে নানা প্রলোভন, মিথ্যা আশ্বাস, সেগুলোর মাধ্যমে এখানে আনা হয়। এবং দীর্ঘদিন কিন্তু তাদের ছিল না, পারিশ্রমিক ছিল না। আচ্ছা, তারা কোম্পানি কর্তৃক কিছু রেশনের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করতো। একটা পর্যায়ে এসে দেখা গেল যে তারা একটা কয়েন তৈরি করে, যেটা বলে ফুটো পয়সার মতো আর কি। যেই কয়েনটা বিভিন্ন বাগানের জন্য আলাদা আলাদা কয়েন ছিল, যেটা বাইরে বিনিময়যোগ্য ছিল না, শুধুমাত্র বাগানের ভেতরেই এটা লেনদেন হতো। হ্যাঁ, অভ্যন্তরীণ। এবং আপনারা দেখবেন যে 185 বছরের চা শ্রমিকদের মজুরি এই 2022 সালেও ছিল মাত্র 120 টাকা। তার মানে 185 বছর হয়ে গেছে তাদের মজুরি, এখন বর্তমানে 187 টাকা চলে। এমন আছে যে 1 টাকা বাড়তে চা শ্রমিকদের মজুরি 20 বছর চলে গেছে, 30 বছর চলে গেছে। এবং মজুরি বাড়ার হারটা যদি দেখি যে গতবারই শুধুমাত্র একসাথে আন্দোলনের কারণে 50 টাকা বৃদ্ধি পেয়েছে, কিন্তু অতীত থেকে 5 টাকা, 2 টাকা, 1 টাকা এরকম করে দীর্ঘদিন তারা গিয়ে মজুরি বৃদ্ধির যে হারটা সেটা খুবই অমানবিক। এখন পর্যন্ত তারা যে মজুরিটা পান সেটা আসলে একটা সংসার চালানোর মতো করে মজুরি, বাঁচার মতো মজুরি, মর্যাদা সম্পন্ন জীবন বা সন্তানদের পড়ালেখা করিয়ে একটা ন্যূনতম জীবন যাপন করার যেই মজুরি, সেটা এখন পর্যন্ত বাগানে নিশ্চিত হয়নি। ফলে এইটা বলা যাবে যে তারা চরমভাবে রাষ্ট্রীয় এবং সামাজিক বঞ্চনার শিকার হয়ে আসছেন দীর্ঘ 185 বছর ধরে। চা বাগান গুলাতে তো আপনি দীর্ঘদিন যাবত কাজ করেন, তো সেই বাগান গুলাতে কি এই চা শ্রমিকদের সন্তানদের পড়াশোনার ব্যবস্থা বা তাদের অন্যান্য যেই সামাজিক সুরক্ষার বিষয়গুলা, সেইগুলা কি কেমন? আসলে সেইগুলা শিক্ষার বিষয়টা যে এখানে যে চা বাগানের জন্য যে আইনগুলো আছে, নিয়মগুলো আছে, সেই নিয়মের মধ্যে ম্যানেজমেন্ট, বাগান কর্তৃপক্ষের স্কুল চা শ্রমিকদের সন্তানদের শিক্ষার দায়িত্ব নেওয়ার কথা। এবং সেই অনুযায়ী বাগানে এটা বলা যায় কোম্পানি স্কুল, এটা কোম্পানির পক্ষ থেকে প্রতিষ্ঠা করার কথা। কিন্তু আপনি বুঝুন বাগানে কিন্তু কয়েকটা ক্যাটাগরি আছে, এখানে ABC ক্যাটাগরি আছে। আপনি যদি এই ক্যাটাগরি দেখেন, এখানে কিছু আছে কোম্পানি বাগান, যেগুলো বড় কোম্পানি যাদের ফান্ডিং বেশি, তারা কিছুটা আপনার এই সুযোগ সুবিধা দেয়। এই বাগানগুলোর পরিমাণ হবে 60%, কিন্তু বাকি 40% কিন্তু যেসব B ক্যাটাগরি, C ক্যাটাগরি, এগুলো কিন্তু কারখানা নাই, শুধুমাত্র পাতা তোলে। এবং মালিকরাও কোনো একটা জায়গা থেকে হয়তো কৃষি ঋণ পাওয়ার জন্য বা কোনো একটা কারণে তারা বাগানগুলো নিয়েছে, এগুলো তারা ব্যবসায়িক খুব একটা উদ্দেশ্যে এই বাগানগুলো পরিচালনা করেন, বিষয়টা এরকম না। ফলে ওইখানে তাদের বিনিয়োগটা খুবই ন্যূনতম। ফলে ওই বাগানগুলোতে আসলে সত্যিকার অর্থ বলতে গেলে কোনো স্কুলই নেই, শুধু বাগানগুলোতে কিছু স্কুল আছে। তারপরে যদি স্কুলের চিত্রটা দেখেন, যে সবচেয়ে ভালো যদি ব্যবস্থা বলি, 3টা রুমের একটা স্কুল, আপনি প্রথম থেকে 3য় শ্রেণী, কিন্তু শিক্ষক 1জন অথবা 2জন পড়ান আর কি। এবং করুণ বিষয় সেই শিক্ষকরাও শ্রমিক হিসেবে নিয়োগ পান, এবং শ্রমিক হিসেবে নিয়োগ পেয়ে শ্রমিকের মজুরিতে শিক্ষকতা করেন। এটা সবচেয়ে করুণ পরিস্থিতি। কিন্তু ম্যাক্সিমাম বাগানে আপনার একটা রুমের মধ্যে 1 থেকে 5, প্রথম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত
একজন টিচারই সবাইকে একসাথে পড়াচ্ছেন, মানে এইরকম একটা করুণ পরিস্থিতি। মানে ওইখানে আশপাশে তো হচ্ছে সরকারি স্কুল আছে, তো বাগানের যারা কর্মরত আছেন তাদের সন্তানরা কি সেই স্কুলে চাইলে যে যাইতে পারে? এইটা যদি বাগানগুলোর ভৌগোলিক অবস্থান দেখেন, আপনি শুধু শ্রীমঙ্গল বাদ দিয়ে যদি অন্য বাগানগুলোতে দেখেন, এগুলো কিন্তু হচ্ছে আপনার শহর থেকে অনেক ভেতরে, প্রত্যন্ত অঞ্চলে। এবং এই বাগানগুলো হচ্ছে একটা বাগানের সাথে আরেকটা বাগান কানেক্টেড, কিছু বাগান আছে একেবারে বিচ্ছিন্ন। আপনি এমনও বাগান আছে, আপনি হচ্ছে গিয়ে মানে ট্রান্সপোর্টেশনের যে ব্যবস্থা, যে গণপরিবহন বলতে যেটা বোঝায় যে নর্মাল গাড়ি ঘোড়া যায় না, ওইখানে আপনার গাড়ি নিয়ে মানে যেতে হলে কোনো সিএনজি রিজার্ভ করে অথবা অন্যান্য গাড়ি রিজার্ভ করে যেতে হবে আর কি। আচ্ছা আচ্ছা। ফলে তাদের পক্ষে আপনার ম্যাক্সিমাম বাগানের ক্ষেত্রেই আপনার যদি ধরি যে কিছু শহর অঞ্চলের বাগান কেন্দ্রিক কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, অধিকাংশ বাগানে কিন্তু প্রাথমিক বিদ্যালয় নেই। ফলে ওইখানে যেটা হয় যে কোম্পানি বাগান কিছু জায়গায় আছে, অনেক জায়গায় কোম্পানি বাগান নেই। ব্রেকের কিছু আপনার শিক্ষা কার্যক্রম ছিল, কিন্তু এগুলো যেহেতু প্রকল্প ভিত্তিক, দেখা যায় 1 বছর 2 বছর 3 বছর পরে তার আর বন্ধ হয়ে যাচ্ছে। ফলে বলা যাবে যে বাগানের মানে সামগ্রিক চা বাগানের শ্রমিকদের সন্তানদের যে শিক্ষার সার্বিক পরিস্থিতি, সেটা এখনো খুবই করুণ। আমরা একটা জিনিস কি চিন্তা করতেছিলাম যে ঠিক আছে শ্রমিকদের মজুরি বাড়ানো যাচ্ছে না, না সংকট। সরকার যদি শুধুমাত্র শিক্ষার একটা বন্দোবস্ত করতো, তাহলে তো চা শ্রমিকদের সন্তানরা শিক্ষা গ্রহণ করে শিক্ষিত হয়ে পরবর্তীতে চাকরি পাওয়ার এক ধরনের নিশ্চয়তার মধ্যে যেতে পারতো। সরকারও কিন্তু এই 185 বছর ধরে শিক্ষার যে অধিকারটা নিশ্চিত করতে এখন পর্যন্ত ব্যর্থতার এই পরিচয় দিয়ে যাচ্ছে। চিকিৎসার সুযোগগুলো কিরকম? চিকিৎসার ব্যয় কি আসলে আরো ভয়ঙ্কর। চিকিৎসা যদি বলতে বোঝে শ্রমিকদের একটা বড় অভিযোগ, আপনি যত কঠিন রোগী হোক, অল্প মানে ওখানে বলা যাবে যে সব বাগানেই আছে যে আপনার নিয়ম আছে যে চিকিৎসার ব্যবস্থা করবেন গিয়ে বাগান কর্তৃপক্ষ। তা প্রথম দিকে আরো 20 বছর আগে 30 বছর আগে একটা উদাহরণ দিই, যে শমশেরনগরে একটা চা বাগান আছে কোমলগঞ্জে, এটা ডানকান পরিচালিত একটা চা বাগানগুলোর মধ্যে একটা। এখানে ক্যামেলিয়া নামে একটা হাসপাতাল আছে। তো এটা বোঝা যায় যে 20 বছর এই হাসপাতালে যদি অবকাঠামো দেখা যায়, তো দেখা যাবে যে এটা আসলে একসময় যখন এটা শুরু হয় তখন এইটা খুবই আধুনিক একটা চিকিৎসা ব্যবস্থা ছিল, এবং ডানকানের মূলত শ্রমিকরা এখানে চিকিৎসা নিয়ে থাকতেন। তো এখন যে এটা এক সময় এখানে গর্ভবতী নারী শ্রমিকদেরও আপনার চা শ্রমিকদেরও এখানে গর্ভাবস্থা ডেলিভারির ব্যবস্থা, এখানে অপারেশন এখানে হতো। কিন্তু 20 বছর ধরে এখানে কোনো ধরনের অপারেশন হয় না, ন্যূনতম চিকিৎসা নেই, হাসপাতালটা উভাবেই আছে। এমবিবিএস ডাক্তার দূরের কথা, একটা ড্রেসার থাকার কথা, কম্পাউন্ডার থাকার কথা, আসলে এই বাগানে এইগুলো খুঁজতে গেলে কাউকেই পাওয়া যাবে না। মানে ন্যূনতম আপনার এটা বলার জন্য বলা যায় এক ধরনের ডিসপেন্সারির মতো আছে, একটা রুম আছে, ওইখানে কিছু গিয়ে আপনার কম দামি ওষুধ আছে, আপনি যেই রোগী নিয়ে যাবেন আপনাকে ওই না পায় একই আমরা অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোতে আসলে যেরকম দেখা যায় একই ওইখানে। কিন্তু চা বাগানের যারা মালিক আছে তাদেরকে তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে তারা প্রতি বছরই আসলে লাভ হচ্ছে তাদের, এবং তাদের ব্যবসা বড় হচ্ছে, এবং তাদের এক্সপোর্ট বলি আমরা বা অন্যান্য তাদের যে সুযোগ সুবিধা, তাদের বাংলো বাড়ি, সেগুলা তো উন্নত হচ্ছে আসলে। তো তারা আসলে 2 ধরনের মালিক আছে। মালিক বলতে ধরেন এক ধরনের মালিক অভিযোগ করবে তারা নিলামে সঠিক দাম পান না, আরেক ধরনের মালিকরা গিয়ে আপনার বলার চেষ্টা করেন যে এইখানে যারা নিলাম প্রক্রিয়া অংশগ্রহণ করে তাদের সিন্ডিকেটের কারণে তারা আসলে যে মানে ন্যায্য দামটা পাওয়া দরকার সেটা পাচ্ছে না। কিন্তু আপনি যদি এমনি খোলা বাজারে চায়ের দাম দেখেন, আপনি কিন্তু 500-600 টাকা কেজির নিচে কোনো চা আসলে পাবেন না। তো ওনারা বলেন যে আপনার নিলামে তারা মানে তাদের উৎপাদন খরচ 200 টাকা কেজি প্রতি, তার থেকে তারা গিয়ে 120 টাকা 180 টাকা এটা পান। কিন্তু সরকার কিন্তু এখন একটা আপনার এই বেঁধে দিচ্ছে, নিলামের সর্বনিম্ন দর 240 টাকা বেঁধে দিচ্ছে। তো আপনাকে বোঝার জন্য বলি আর কি, ধরেন একজন এখন বাগানগুলোতে আপনার নিরিখ গিয়ে 23 কেজি 24 কেজি, এটা অ্যাভারেজ নিরিখ বলতে যে পরিমাণ চা পাতা উত্তোলন করলে তার দৈনিক হাজিরা এটা নিশ্চিত হয়, সেটাকে বলে নিরিখ। তো আপনি যদি ধরি 23 কেজি চা পাতাতে আপনার যদি তিনি উত্তোলন করেন, এটাতে প্রায় 4.5-5 কেজি আপনার পাতা উত্তোলন হয়। তো 5 কেজি চা পাতা যদি উত্তোলন হয়, যে কেজি প্রতি আপনার প্রোডাকশন যদি ধরি প্রায় 1000 টাকার উনি প্রতিদিন উৎপাদন করেন চা পাতা। তো প্রোডাকশন কর যদি আমি গিয়ে ধরিও আপনার এই 5 কেজিতে গিয়ে 550 টাকা, তারপরেও কিন্তু তারপরে যদি মজুরি ধরি 187 টাকা, অন্যান্য খরচ মিলে উনি প্রতিদিন প্রায় তার উত্তোলিত থেকেই প্রায় আপনার যদি
মনে করা যায় প্রায় 500 টাকার উপরে তার একজন শ্রমিকের কাছ থেকে প্রফিট আছে। আর এর মধ্যে আরো অনেক ইয়ে আছে, ঝুটঝামেলা আছে। ঝুটঝামেলা বলতে বোঝাচ্ছি, আপনার হিসাবটা যদি আপনি দেখেন, আপনি সারা বাংলাদেশে ইস্পাহানির চা পাবেন, কিন্তু ইস্পাহানির ইয়ে কিন্তু বেশি না, কি বলে বাগান কিন্তু খুব বেশি না। মৌলভীবাজার 3টা আছে, সম্ভবত চিটাগাং একটা আছে, তার ফিনলের অনেক বাগান আছে, কিন্তু খুচরা বাজারে যে ওনারা চা বিক্রি করেন, ফলে কিন্তু তাদের বাগান দিয়ে এটা সম্ভব হয় না। এবং তাদের চাটাও কিন্তু আপনার এই টি বোর্ডের কাছে জমা দিতে হয়, পরে নিলামের মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয়, তারপর খুচরা বাজারে যেতে হয়। তার মানে এইটা পরিষ্কার হয়ে গেছে, বড় বড় কোম্পানিগুলো যারা খুচরা বাজারে চা করেন, বিক্রি করেন, মূলত তারাই আসলে এই নিলামের সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করে। তারা হচ্ছে গিয়ে আপনার কম দামে নিলাম থেকে ক্রয় করেন, আর এটা বেশি দামে খুচরা বাজারে বিক্রি করেন। নাহলে ইস্পাহানের চা পাওয়া যায় না এরকম দোকান তো বাংলাদেশে নাই, তাহলে তারা কিভাবে লসে আছে? ফলে মূলত তারা দুই দিক থেকে লাভটা করেন, একটা নিলামে কম দামে গিয়ে ওনারা কিনেন, আর একটা হচ্ছে তারা খুচরা দামে এখানে বিক্রি করেন। এইখানে একটা ফাঁক আছে। ফলে এই যে মালিকদের দুইটা ক্যাটাগরি বললাম, সব মালিক কিন্তু আর খুচরা বাজারে আপনার চা বিক্রি করেন না, অনেকে শুধুমাত্র চা পাতাই উৎপাদন করেন, এটা অন্য কারখানা বা কারো কাছে বিক্রি করে দেন কাঁচা চা পাতা। ফলে এই দুই শ্রেণীর মালিক আছে। ফলে তারাই আসলে বলা যাবে লাভবানের জায়গা আছে, বা এই পুরো চা শিল্পের যে সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করে মূলত এই কোম্পানি বাগানগুলো, এই ফিনলে, ইস্পাহানি, তারাই আসলে এই বাজারটা নিয়ন্ত্রণ করেন। তারা যেভাবে চান সেইভাবেই নিলাম হন। কিন্তু আমি বলতেছি যে ওনারা যে এটা বলেন যে লসে আছেন, তো আপনি কোন ব্যবসায়ী আছে যে লস দিয়ে বছরের পর ব্যবসা টিকে রাখবে? এবং মজার বিষয় বলি, বাংলাদেশে কিন্তু বড় বড় কোম্পানিগুলো এখন চা বাগান কিনছেন। ব্রেকের আছে, ট্রান্সকমের আছে, সিটি গ্রুপের চা বাগান আছে। এবার এটা বলি, সাম্প্রতিক গিয়ে হামিম গ্রুপ, ওনারা একটা বিশাল বাগান কিনেছেন, লোয়া ইনি হলিছড়া নামে একটা চা বাগান। এই লোয়া ইউনি হলিছড়া চা বাগানে এই কিছুদিন আগে ওনাকে দেখলাম, যে এই এটার যিনি এমডি একে আজাদ, ওনাকে দেখলাম। তো এইরকম একটা বড় কোম্পানি কখন আপনার চা বাগানে ইনভেস্ট করে, যখন বোঝা যায় ওইখানে প্রফিট নিশ্চয়ই আছে। তো ফলে কর্পোরেট কোম্পানিগুলো যে ওখানে ঢুকছে, এত বিনিয়োগ করছে, তার মানে হচ্ছে কি এখানে ব্যবসা করার মতো পরিস্থিতি আছে, লাভজনক পরিস্থিতি আছে দেখেই উনি বিনিয়োগ করছেন। বছরের পর বছর লাভ দিয়ে ব্যবসা করবেন, এটা তো ব্যবসার নীতির পরিপন্থী। তার মানে হচ্ছে গিয়ে এখানে শ্রমিকদের শোষণ করার মধ্য দিয়ে তাদের যে এই মুনাফাটা, এটা নিশ্চিত করাই হচ্ছে গিয়ে এই তাদের একমাত্র লক্ষ্য। এবং সেইটা করতে গেলে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে যদি চা শ্রমিকরা কিছুটা মজুরি বাড়ায়, আসলে সমস্যাটা কি? এই সমস্যাটা আসলে মজুরি বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ না, এই চা বাগানের প্রতি যে দৃষ্টিভঙ্গি মালিকদের, সোসাইটির, রাষ্ট্রের, এইটা হলো মূল সমস্যা। এই যে এখন যারা নতুন করে আবার আসছে, নতুন বড় বড় কোম্পানিগুলো যে এই চা শিল্পতে ইনভেস্ট করতেছেন, তো এর ফলে কি আসলে আপনার কাছে কি মনে হয় যে আসলে চা শ্রমিকদের অবস্থাটা কিছুটা ভালো হবে বলে? এইটা আমার একটা নিজের ব্যক্তিগত অবজারভেশন। বড় কোম্পানিগুলো যদি গিয়ে চা বাগানে ইনভেস্ট করেন, তাহলে শ্রমিকদের ওনারা কিছুটা সুবিধা দেন। যেমন এখনো পর্যন্ত সবচেয়ে বেশি বলা যাবে তুলনামূলক অন্যান্য বাগানের থেকে কিছুটা সুযোগ সুবিধা পান হচ্ছে ডানকানের চা বাগানের শ্রমিকরা, কিছুটা হলে। এটা ব্যবস্থাপনার কারণে আছে। যেমন ধরেন এই যেই গ্রুপটার কথা বললাম, হামিম গ্রুপ, এই গ্রুপ এই লোয়া ইউনি হলিছড়া চা বাগান কেনার পরে ওনারা এখানে ম্যানেজমেন্টকে উন্নত করেছেন, শ্রমিকদের জন্য একটা অ্যাম্বুলেন্স দিয়েছেন। ফলে এইরকম যদি চা বাগান মালিকরা অন্তত শুধুমাত্র মুনাফার কথা চিন্তা না করে শ্রমিকদের বিষয়েও চিন্তা করেন, তাহলে সেইটা কিছুটা শ্রমিকদের জন্য বলা যাবে যে তুলনামূলক কিছুটা হইলেও একটু উন্নত পরিস্থিতি তৈরি করে। কিন্তু ঝামেলা হচ্ছে যে এইটা তো একটা বাগানের ক্ষেত্রে একটা পরিস্থিতি, কিন্তু সামগ্রিক চা শ্রমিকদের প্রতি যে দৃষ্টিভঙ্গিটা, এইটা যদি পরিবর্তিত না হয়, এবং যদি আপনার এই বংশ পরম্পরা এই পেশার সাথে টিকে রাখবার যে দাসত্বমূলক ব্যবস্থাটা, এইটার অবসান না হয়, তাহলে চা শ্রমিকদের আসলে এই উন্নতিটা আরো 500 বছর চলে যাবে, কিন্তু দেখা যাবে যে সেইটা সামগ্রিক সমাজের যে অগ্রগতি, সেটা থেকে তারা অনেক পিছিয়ে থাকবেন, এখনো যেমন আছেন। আচ্ছা, আমরা একটু জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে আসি আর কি, যে আমরা আসলে গত বছর 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন এক ধরনের রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে চলে এসেছি। এবং জুলাই অভ্যুত্থানে আমরা আসলে বিভিন্ন যেই জরিপগুলো আমরা দেখি বা বিভিন্ন যে তথ্যগুলো আমরা পাই, সেখানে আমরা আসলে দেখতে পাই যে একটা বিশাল অংশ আসলে শ্রমিকদের প্রতিনিধি ছিলেন। কিন্তু অভ্যুত্থানের পরবর্তী সময়ে আসলে আমরা তো দেখলাম যে আসলে নানান রাজনৈতিক বিষয় নিয়ে তর্ক বিতর্ক হলেও আসলে শ্রমিকদের যেই আকাঙ্ক্ষাটা ছিল অভ্যুত্থানের আগে, তো সেইটা নিয়ে আসলে খুব বেশি আলাপ আলোচনা হয় নাই।
বা শ্রম সংস্কার কমিশন যেটা গঠিত হয়েছিল, সেটা নিয়েও আসলে খুব বেশি আমরা আলোচনা হইতে আসলে দেখি নেই, বা কি কার্যকরী পদক্ষেপ আসলে তারা নিয়েছেন সেইগুলাও আমরা আসলে খুব একটা জানি না। তো এই সামগ্রিক বিষয়টা নিয়ে হচ্ছে আপনি আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ। এই জুলাই সংস্কার, জুলাই অভ্যুত্থানের গণঅভ্যুত্থানের পরে যে সংস্কার কমিটিগুলো হয় তার মধ্যে শ্রম সংস্কার কমিটিও একটি ছিল। তবে অন্যান্য বিষয়ের মতো অন্যান্য বিষয়গুলো যেমন হচ্ছে আপনার গুরুত্বের জায়গা থেকে মানুষের সামনে বা আলাপ আলোচনায় কম ছিল, শ্রম সংস্কার কমিশনের বিষয়টিও এরকম আপনার খুব একটা আলাপ আলোচনা হয়নি। তবে শ্রম সংস্কার কমিশন বিভিন্ন বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে আমার দেখা মতে যেমন চা শ্রমিকদের যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের সাথেও তারা মত বিনিময় করেছিলেন মৌলভীবাজার, সিলেট গিয়ে। তো কিছুটা ওনারা শ্রমিকদের সাথে সম্পৃক্ত হয়েছিলেন বলেই আমার জানা আছে। এবং তার বিপরীতে ওনারা বেশ কিছু গিয়ে সীমাবদ্ধতা সত্ত্বেও বেশ কিছু সুপারিশ করেছেন, যার মধ্যে গিয়ে শ্রমিকের স্বার্থ কিছুটা হলেও সংরক্ষিত হয়েছে, যদিও আমাদের আকাঙ্ক্ষা ছিল আরো অনেক বেশি। তারপরেও বলবো যে কিছুটা সংস্কার কমিটির সুপারিশের মধ্যে বিশেষ করে ধরেন শ্রমিকদের ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন করার যেই আগের যেই প্রভিশনগুলো ছিল সেটা অনেকটাই শিথিল করা হয়েছে। তারপর গিয়ে মাতৃত্বকালীন ছুটির সেটা আগে 4 মাস ছিল, অনেক ক্ষেত্রে 3 মাস ছিল, সেটা 6 মাসে করার সুপারিশ করা হয়েছে। এরকম কিছু অগ্রগতি আছে আর কি। তারপরেও আমাদের আশা ছিল এই পরিবর্তিত যে পরিস্থিতি বা মানুষের যে আকাঙ্ক্ষা, বিশেষ করে শ্রমিক শ্রেণীর যে আকাঙ্ক্ষা ছিল যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেই বাংলাদেশের যে নতুন পর্ব বলে বলা হচ্ছে, সেই নতুন পর্বে শ্রমিক শোষণের যেই সব শ্রমিক স্বার্থবিরোধী ধারা আছে সেইগুলো বাতিল করা হবে। যেমন একটা শ্রমিকদের একটা ধরেন শ্রম আইনে একটা ধারা আছে 26-এর গ ধারা, ওইখানে মানে যদি কোনো মালিক শ্রমিকের প্রতি দয়াও দেখান যে সে অনেক বেশি পরিশ্রম করে, তার পরিশ্রম করার দরকার নেই, তাহলে তো উনি তার সেই সদয় হয়েও তার চাকরি খেয়ে দিতে পারেন। এরকম শ্রমিক স্বার্থবিরোধী ধারা আছে। আমরা চেয়েছিলাম যে এইরকম শ্রমিক স্বার্থবিরোধী ধারাগুলো বাতিল হোক, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকারটা আরো রাষ্ট্র কর্তৃক এটা নিশ্চিত করা হোক। শ্রমিকদের মজুরির বিষয়টা আমাদের একটা দীর্ঘদিনের আন্দোলন আছে যে সকল শ্রেণীর শ্রমিকদের ন্যূনতম মজুরি যেন 20,000 টাকা নিশ্চিত করা হয়, এরকম একটা ন্যূনতম মজুরি রাষ্ট্র কর্তৃক ধার্য করে দেওয়া হোক। এইরকম অনেকগুলো গিয়ে মজুরি সংক্রান্ত জায়গায় যদি আরো বলিষ্ঠ অবস্থান, বলিষ্ঠ সুপারিশ কমিশন থেকে করা হইতো, তাহলে সেটা শ্রমিকদের অন্তত এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কিছুটা বাস্তবায়ন শ্রম সংস্কার কমিশনের মধ্যে দেখা যেত। অন্যান্য সংবিধান সংস্কার কমিটি থেকে শুরু করে অন্যান্য কমিটিগুলো যেরকম মানুষের আলোচনায় ছিল, বরাবর শ্রমিকের বিষয়গুলো আসলে দৃষ্টি বা লোকচক্ষুর আড়ালেই থাকে। যদি বৃহৎ আন্দোলন না হয়, যেটা গিয়ে বড় আন্দোলন না হলে কিন্তু গিয়ে সে শ্রমিকদের বিষয়টা আসলে চাপা পড়েই থাকে। এখন এই শ্রমিকদের যে প্রত্যাশাটা ছিল, বা আমরা যেরকম ভাবে আসলে জাতীয় ন্যূনতম মজুরির আলাপটা বলছেন আপনি, এবং একই সাথে মালিক শ্রমিক সম্পর্ক এবং অভ্যুত্থানের জায়গা থেকে এক ধরনের বৈষম্যের অবসান, তো এগুলো তো আসলে এই মুহূর্তে আমরা এই সরকারের আমলে খুব একটা আমরা প্রতিফলিত হইতে দেখি নাই। সামনে এখন আলোচনা আসছে নির্বাচনের, এবং নির্বাচনের ক্ষেত্রে আসলে এক ধরনের আলোচনা আছে যে বিএনপি ক্ষমতায় আসতে পারে, অথবা জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের মধ্যে ক্ষমতার রাজনীতি যারা করতেছেন আসলে তাদের মধ্যেই এক ধরনের আলোচনা আছে যে তারা এই সামনের দিনে দেশ পরিচালনার দায়িত্বে বা ক্ষমতায় আসবেন। তো সেই ক্ষেত্রে কি আপনি কি মনে করেন যে এই ধরনের যে পার্টিগুলো আছে, যারা বিএনপি বা জামাতের মতো যে বড় দলগুলা, বলতে এখন আমরা বড় দল বলতে আমরা যেগুলাকে বুঝি, এই দলগুলো আসলে কি আসলে আমাদের যে প্রত্যাশাগুলা বা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে প্রত্যাশাগুলা তৈরি হয়েছিল, সেই প্রত্যাশাগুলা নিয়ে কি তারা কাজ করবেন বা যথাযথভাবে তারা ভূমিকা রাখতে পারবেন কিনা, বা তাদের চিন্তাটা আসলে কেমন হবে শ্রমিক প্রেক্ষাপটে? ধরেন শ্রমিকদের প্রেক্ষাপটে ধরেন এই শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশের মধ্যে আমরা আরো শ্রমিক বান্ধব, শ্রমিকের স্বার্থের পক্ষের সুপারিশগুলো আসলে মানে দেখতে পেলাম না কেন? তার বড় কারণ হচ্ছে যে রাষ্ট্রটা আসলে মালিকদের রাষ্ট্র। এই বিগত 54 বছর ধরে যে সরকারগুলি ক্ষমতায় ছিলেন, এইগুলো মালিক পক্ষের পৃষ্ঠপোষকতায় বা মালিকরা এই শাসক শ্রেণীকে নানাভাবে
অর্থায়ন করে, ক্ষমতায়িত করে তাদেরকে আসলে রাষ্ট্র ক্ষমতায় টিকিয়ে রাখেন। ফলে অর্থনীতিটা এখানে হচ্ছে মূল জিনিস। একটা দেশের অর্থনীতি কেমন হবে সেটা দিয়ে সেখানকার যেমন রাজনীতি নির্ধারিত হয়, বাংলাদেশেও তার ব্যতিক্রম না। তো ফলে এইখানে যখন মালিকরা সকল নীতি নির্ধারণ করেন, যেমন একটা বোঝার জন্য বলি যে প্রতিটা শ্রম সেক্টরের ক্ষেত্রেই একটা ন্যূনতম মজুরি বোর্ড গঠিত হয়। ধরুন চা বাগানের ক্ষেত্রে দিয়ে বলি, চা বাগানের এরকম একটা ন্যূনতম মজুরি বোর্ড আছে। ওইখানে একজন মাত্র হচ্ছে কি, 9 জন যদি প্রতিনিধি হয়, একজন মাত্র থাকে শ্রমিক প্রতিনিধি, আর বাকি থাকে মালিকের প্রতিনিধি এবং কিছু সরকারের অংশীদার। তো সরকার আর মালিক এটা তো একই। এবং আমরা বোঝার জন্য বলি যে লাস্ট যখন চা শ্রমিকরা 2022 সালের আগস্ট মাসে মজুরি বৃদ্ধি আন্দোলনটা করেন, সেই আন্দোলনের মজুরিটা বৃদ্ধি পায় কিভাবে, এই প্রক্রিয়াটা দেখলে বুঝবেন। এখানে একটা নতুন মজুরি বোর্ড ছিল, সেই মজুরি বোর্ডে কোনো আলোচনা হয়নি। শ্রমিকরা দীর্ঘদিন 19 দিন আন্দোলন করলেন, বাগান বন্ধ রেখে, খেয়ে না খেয়ে। দেখা গেল তৎকালীন হচ্ছে কি সরকার মালিক পক্ষের সাথে বসে হুট করে একটা মজুরি ঘোষণা দিয়ে দিলেন। তার মানে এখানে সকল ক্ষেত্রেই আসলে শ্রমিকের যে উপস্থিতি, তার যেই মতামত, এটা সবসময় উপেক্ষিত থাকে। ফলে এই রাষ্ট্রটা আসলে বলা যাবে একটা পুঁজিবাদী রাষ্ট্র যেরকম হয়, একটা শ্রমিক বিরোধী অবস্থানে থাকে, এই রাষ্ট্রটা আসলে সেই রকম। ফলে শ্রমিকরা জুলাই গণঅভ্যুত্থানে ব্যাপকভাবে অংশগ্রহণ করলেও, শহীদের সংখ্যায় শ্রমিকরা এগিয়ে থাকলেও, কিন্তু শ্রমিকদের অনুযায়ী একটা রাষ্ট্র হবে, এই এই আকাঙ্ক্ষাটা যদি আমাদের এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় শ্রমিক সহ বাংলাদেশ জনগণের মধ্যে ছিল। কিন্তু যেই ব্যবস্থায় অতীতে যেই আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার যে নামেই ডাকি, সেই সরকারের ব্যবস্থা কিন্তু এখনো মানে এই বর্তমান সরকারের সময় হচ্ছে গিয়ে একই ব্যবস্থাই চলমান আছে। ফলে নতুন বাংলাদেশ আমরা হয়তো হচ্ছে গিয়ে এটা টার্মিনোলজির ক্ষেত্রে একটা ডিফাইন করার ক্ষেত্রে এটা হয়তো নামকরণের ক্ষেত্রে এটা ব্যবহার করছি, কিন্তু নতুন বাংলাদেশের কোনো আলামত কিন্তু আমরা এই সরকারের সময় দেখিনি। এইখানে যেমন বিভিন্ন আন্দোলনের উপর বিগত সরকারগুলো আচ্ছা কি দমন পীড়ন চালিয়েছে, এবারও শ্রমিক আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনের উপর, গণতান্ত্রিক আন্দোলনের উপর এই সরকারও দমন পীড়ন আচ্ছা চালিয়েছে। শ্রমিকদেরকে গুলি করে হত্যা হ্যাঁ, করা, একজন বেশ কয়েকজন শ্রমিক এই সময় আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতেই আপনার নিহত হয়েছেন। তো বলতেছি যে ফলে ব্যবস্থার পরিবর্তন না ঘটলে, ফলে শ্রমিক শ্রেণীর সরকার বা শ্রমিক বান্ধব অন্তত যদি সরকারও বলি আমরা, মানে যদি পেতে চাই, তাহলে আসলে এখানে শ্রমিক আন্দোলন এবং আপনি যে আশাবাদটা ব্যক্ত করছেন সামনে নির্বাচন হয়ে গেলে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের যেই জায়গাগুলো সেটা রাষ্ট্র কর্তৃক নিশ্চিত হবে কিনা, সেইগুলো নিশ্চিত করতে গেলে এখানে বড় ধরনের শ্রমিক আন্দোলন গড়ে তোলা দরকার, আরো শক্তিশালী শ্রমিক আন্দোলন দরকার, এবং রাষ্ট্রকে বাধ্য করা দরকার, সরকারকে বাধ্য করতে হবে যেন শ্রমিকের যে ন্যূনতম ন্যায্য অধিকারগুলো আছে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, মানে আইনগতভাবে সেইগুলো নিশ্চিত করে। আপনারা দেখবেন যে কোনো হচ্ছে কি মালিক দিনের পর দিন হচ্ছে কি শ্রমিকদের মজুরি পরিশোধ করছে না, কিন্তু মালিককে আচ্ছা অ্যারেস্ট করার বা গ্রেপ্তার করার সেই অপরাধে, এটা কিন্তু শ্রম আইন লঙ্ঘন, আপনার নিয়মিত শ্রমিকের মজুরি পরিশোধ না করা। কিন্তু দেখবেন যে কোনো আচ্ছা মালিককে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আমরা দেখবো যে শ্রমিকরা রাস্তা নামলে তাদের উপর দমন পীড়ন চলে। ফলে এটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে এই রাষ্ট্রের চরিত্র বুঝবো যে এই রাষ্ট্রের চরিত্র হচ্ছে গিয়ে মালিকের পক্ষের, মালিকের স্বার্থ রক্ষার এবং শ্রমিকের বিরুদ্ধে আচ্ছা গিয়ে অবস্থান নেয়ার মতোই একটা রাষ্ট্র। মানে আমরা এখন আসলে তাহলে যেটা জানি যে আসলে শ্রমিকের পক্ষের সরকার গড়ার জন্য আসলে যেই পার্টিগুলো আসলে কাজ করে, বা আমরা যদি সহজভাবে বলি যে বামপন্থী ধারার যেই দলগুলো আছে, রাজনৈতিক দলগুলো, তাদেরকেই তো আমরা সবসময় আসলে শ্রমিকদের পক্ষের বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলন বা বিভিন্ন পলিসিতে আসলে তাদেরকেই কাজ করতে আমরা দেখি। তো সেই জায়গা থেকে আসলে আমরা তো দীর্ঘদিন ধরে দেখতেছি যে আসলে বাংলাদেশের যে বামপন্থী দলগুলো আছে, সেই বামপন্থী দলগুলো আসলে ক্ষমতার রাজনীতির থেকে আসলে অনেক দূরে অবস্থান করতেছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যে আসলে বামপন্থী দলগুলার এরকম ব্যর্থতা এবং শ্রমিকদের রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে তাদের যেই পিছিয়ে পড়া বা অযোগ্যতাটা, তো এই বিষয়টা আসলে কিভাবে সমাধান হবে, বা এই টোটাল প্রেক্ষাপটটা আপনি কিভাবে দেখেন? এইটা বামপন্থীদের ব্যর্থতা এরকম মানে এই সরল জায়গা থেকে দেখার সুযোগ নেই। একটা দেশের আর্থসামাজিক পরিস্থিতি কি, তার উপর কিন্তু সেই দেশের হচ্ছে যে কোনো পর্যায়ের রাজনীতি নির্ভর করে, সেটা শক্তিশালী হবে, বিকশিত হবে না সেটা ক্ষয়িষ্ণু হবে। তো আমরা যদি দেখি এমনি সাধারণভাবে যদি এই সমাজের ক্রোনোলজিটা দেখি, আপনারা দেখবেন যে এক সময় হচ্ছে গিয়ে আপনার বংশ পরিচয় ছিল আপনার মর্যাদার প্রতীক, মানে কে সৈয়দ বংশের, কে চৌধুরী বংশের, কে ব্রাহ্মণ বংশের, হ্যাঁ, মানে তাদেরকে এইভাবেই সোসাইটি ওইভাবেই তাদের মান্য করতো, ওইভাবেই মর্যাদা দিত, তাদের সোসাইটিতে গুরুত্ব তৈরি হইতো। একটা পর্যায়ে এই জায়গাটা দখল করে নেই শিক্ষা।
দেখবেন যখন মেট্রিকুলেশন ছিল, এন্ট্রান্স ছিল, বা আমার যখন বড় মামা উনি নাকি যখন এই মেট্রিকুলেশন পাস করছেন 10 গ্রামের একজন তাকে দেখতে আসতো। এবং বাংলা ছবিতে দেখবেন যে যারা টিচার, ধরেন আনোয়ার হোসেন একজন স্কুলের টিচার, তার কাছে চিঠি নিয়ে যাচ্ছে, পরামর্শের জন্য যাচ্ছে, এবং ইলেকশনে তাকে সবাই মিলে গিয়ে ধরতেছে যে আপনি দাঁড়ান। তার মানে এরপরে মানে এই বংশমর্যাদার পরে শিক্ষার যে গুরুত্বটা, এটা সোসাইটিতে এক ধরনের প্রভাব তৈরি করে। এবং এই শিক্ষিত লোকরা এক ধরনের আছে আপনার সোসাইটির যে সব চিন্তা ভাবনা, এই সংস্কৃতি নির্মাণের ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা পালন করতে। কিন্তু এখন কে সৈয়দ বংশের আর কে পিএইচডি করছে এটা গুরুত্বপূর্ণ। আপনার যদি অর্থ থাকে তাহলে আপনি সোসাইটি সবকিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন কিছুদিন আগে চেয়ারম্যান, উনি সম্ভবত মারা গেছেন গণঅভ্যুত্থানের পরে, উনি চলচ্চিত্র থেকে শুরু করে স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে সবকিছু উনি নিয়ন্ত্রণ করতেন। একটা চাঁদপুরের সম্ভবত একজন চেয়ারম্যান, ওনার বোধহয় একটা প্রোডাকশন হাউসও আছে। ফলে মানে তার শিক্ষাগত, ওনাকে গিয়ে এলাকার লোকজন বালুচোর বা এরকম এলাকায় চুরি করতেন, কিন্তু যখন ওনার অর্থ হয়ে গেছে উনি সবকিছু নিয়ন্ত্রণ করা শুরু করেছেন। তার মানে গিয়ে অর্থ হয়ে গেছে এখন আপনার সমাজের নিয়ন্ত্রক, চালিকা শক্তি। ফলে এইরকম একটা সোসাইটিতে একটা বামপন্থী রাজনীতির বিকাশ হওয়াটা আপনার একটু জটিল বা কঠিন। কারণ ধরেন একটা পতিত জমিতে আগাছা আসলে খুব দ্রুতই বাড়বে, এখানে আপনার আলাদা করে এটার যত্ন, এটার কোনো প্রস্তুতির দরকার নেই। কিন্তু বামপন্থী রাজনীতিটা আসলে ওই পতিত জমিতে একটা ফুলের চারা রোপণের মতো। তাহলে আপনার কি করতে হবে, এই যে আগাছা, পতিত যে জমি, সেই যে আগাছা, এই আগাছাটা পরিষ্কার করতে হবে, সেইখানে একটা ফুলের বীজ রোপণ করতে হবে, তারপর সেটাকে নার্সিং করতে হবে, বেড়াটেরা দিয়ে নিয়মিত পরিচর্যা করতে হবে, তারপর এটা থেকে একটা ফুল। এইটাই আসলে বামপন্থী রাজনীতি। তার মানে কি এখন সোসাইটিতে যেই আপনার আগাছাপূর্ণ যেই সোসাইটি, এই সোসাইটির ভেতরে আপনার রাষ্ট্র কর্তৃক যেভাবে মানুষের মধ্যে এই লোভ, দুর্নীতি, এগুলো মানুষের যেই মূল্যবোধ, সেই মূল্যবোধের জায়গায় যে একটা ব্যাপক নেতিবাচক প্রভাব তৈরি করেছে। বিশেষ করে এরশাদ পিরিয়ড, আমার এটা অনেকে বলে যে লোভকে মানুষের একটা বলা যাবে যে রাষ্ট্রীয়ভাবে সেটা লোভকে মানুষের মধ্যে গিয়ে রাষ্ট্র প্রচার করেছিল। এবং সেই সময় দেখবেন বিভিন্ন দাতা সংস্থা থেকে প্রচুর টাকা আনা হয়েছিল, সোসাইটির বিভিন্ন অংশে এটা আপনার বিতরণ করা হয়েছিল। এবং ফলে আমি বলতেছি যে এই সোসাইটিটা এখন মূল চালিকা শক্তি অর্থ। ফলে মানুষ যে কোনোভাবেই রাষ্ট্র, যেহেতু এই রাষ্ট্র একটা বৈষম্যমূলক জায়গা তৈরি করেছে, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল যে একটা এখানে বৈষম্যর বিপরীতে যেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, মানুষ অস্ত্র ধরেছিল মূলত পাকিস্তানের যেই সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে বৈষম্য, তার বিরুদ্ধে। ফলে এই 54 বছর কিন্তু সেই বৈষম্য দূর হওয়া তো অনেক পরের বিষয়। সেই বৈষম্য এমন পর্যায়ে গেছে যে এইখানে আপনার দুর্নীতি, লুটপাট, এইটাই অর্থনীতির প্রধান চালকে শক্তি হয়ে গেছে। ফলে এইরকম একটা সোসাইটিতে বামপন্থী রাজনৈতিক দলগুলোর যেমন দায়িত্ব অনেক বেশি, কিন্তু তার বিকাশের ক্ষেত্রেও নানা ধরনের প্রতিবন্ধকতা আপনার আছে। আপনি যদি একটা দেখেন যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যেই সমস্যাগুলো আপনার ফেস করতে হচ্ছে, তার মধ্যে প্রধান একটা ইস্যু হিসেবে আপনার দাঁড়িয়েছে ধর্ম। এই ধর্মকে কেন্দ্র করে এখানে একটা কালচারাল ফাইট, এখানে সেকুলার বনাম রাইটিস্ট, এইরকম একটা নানা ন্যারেটিভ তৈরি করার মধ্যে দিয়ে আপনার এইখানে বাংলাদেশের মানুষের যে প্রধান সমস্যাগুলো, এইগুলোকে মানুষের দৃষ্টি আড়ালে নিয়ে যাওয়া হয়েছে, এগুলো গৌণ করে ফেলা হয়েছে। অপ্রধান সমস্যাগুলোকে এখানে প্রধান সমস্যা হিসেবে হাজির করা হয়েছে। কিন্তু আপনি একই গণঅভ্যুত্থানের পরিস্থিতি আমরা শ্রীলঙ্কাতেও দেখেছিলাম, একই পরিস্থিতি আমরা কিন্তু নেপালেও দেখেছি। যদি এশিয়ার ক্ষেত্রে, দক্ষিণ এশিয়ার ক্ষেত্রেও বলি, এগুলোর সাথে আমাদের কালচারাল, পলিটিক্যাল অনেক বলা যাবে মিল আছে। আপনার কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তীতে নেপালে কিন্তু আপনার ধর্মীয় ইস্যুকে ফেস করতে হয়নি। এবং শ্রীলঙ্কা আরো ভালো উদাহরণ। শ্রীলঙ্কা কিন্তু আমাদের থেকে ডেমনস্ট্রেশন অনেক কিছু অনেক বেশি হয়েছে, শিক্ষা তো আছে। কিন্তু আমি বলতেছি যে ওইখানে গণঅভ্যুত্থান পরবর্তী সময় আপনার ধর্ম নিয়ে বাহাস করতে হয়নি। ধর্ম নিয়ে আপনাকে মানে প্রধান সমস্যা হিসেবে ধর্মচর্চা, ধর্ম অবমাননা, এই যে নানা ধরনের আমাদের এখানে অভ্যুত্থানের পরে এই ধর্মটা কেন প্রধান হয়ে উঠলো, এটা আমি একটু শ্রীলঙ্কার শেষ করি। ফলে ধরেন যে ওইখানে যারা বামপন্থী ছিলেন, বিশেষ করে জেভিপি পার্টি, তারা আপনার অর্থনৈতিক সমস্যাটাকে প্রধান ফোকাসে নিয়ে আসতে পারলেন এবং সেটা কে টার্গেট করেই, এবং সেই অর্থনৈতিক সংস্কারের কথা বলে অর্থনীতি জনগণের জন্য অর্থনীতিকে জনগণপন্থী একটা অর্থনৈতিক ব্যবস্থা চালুর আশ্বাস দিয়ে কিন্তু তার ক্ষমতায় এসেছেন এবং সেটাকে টার্গেট রেখেই তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পেরেছেন। কিন্তু বাংলাদেশের যদি ধরেন এখন কেউ যদি বাংলাদেশের প্রধান মানুষের সমস্যা হচ্ছে তার অর্থনৈতিক মুক্তির জায়গা, সেইটা নিশ্চিত করার জন্য বাংলাদেশে বিশেষ করে যেহেতু জনগণের একটা বড় সংখ্যক
মানুষ হচ্ছে শ্রমজীবী মানুষ, সেই শ্রমজীবী মানুষ দিনে রাজনীতি করে বাংলাদেশের বামপন্থী কমিউনিস্ট পার্টিগুলো। ফলে আপনি আজকে কিন্তু সেই অর্থনীতিকে, জনগণের সেই যে প্রধান সমস্যা তার অর্থনৈতিক মুক্তি, শ্রমজীবী মানুষের হচ্ছে গিয়ে অর্থনৈতিক মুক্তি, সেইটাকে কিন্তু প্রধান রাজনৈতিক এজেন্ডা করে আগানো সম্ভব হচ্ছে না। আজকে দৃষ্টি নিবদ্ধ হচ্ছে নানা পর্বে। তো মানে সেই কারণেও দেখবেন যে বাংলাদেশে যে বামপন্থীদের বিকাশের যে ধারাটা, সেটা মানে বৃদ্ধি না পেয়ে বিকশিত না হয়ে ক্ষয়িষ্ণু ধরা যাচ্ছে। তার পেছনে কিন্তু এই রাজনীতি একটা বড় কারণ, কি রাজনৈতিক পরিবেশ বা অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে এই ধর্ম বা ৭১ প্রশ্ন, এই বিষয়গুলো আমাদের মানে আমরা তো বৈষম্যটা আসলে আমাদের দেশে তৈরি হয়েছিল আসলে একটা অর্থনৈতিক সংকটের কারণে, কিন্তু সেই সংকটের জায়গাটা আসলে প্রধান আলোচ্য বিষয় না হয়ে এখানে কেন পরবর্তীতে আসলে ধর্ম বা ৭১ বা মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ এই আলোচনাগুলো আসলে প্রধান রাজনৈতিক আলোচনা হয়ে উঠলো কেন? আসলে এটার পিছনে কি আসলে আন্তর্জাতিক ষড়যন্ত্র বা তত্ত্ব জড়িত, নাকি হচ্ছে অন্য কিছু বিষয় আছে? এইটা একটা বড় কারণ আমার দৃষ্টিতে হচ্ছে, একটা দেশে যখন অপশাসন থাকে, একটা দেশ যখন হচ্ছে গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে যেতে পারে না, তখন সেই দেশের যারা বিভিন্ন ষড়যন্ত্রকারী যদি বলি আর কি, বা ধর্মকে কেন্দ্র করে যারা হচ্ছে গিয়ে রাজনীতি করেন, ধর্মকে কেন্দ্র করে যারা ইনকাম করেন বা যাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হয়, তারা তো নানা সুযোগ খুঁজেন আর কি। এবং একটা দেশে বিশেষ করে যে প্রধানত হচ্ছে যে বৈষম্য যদি বেশি থাকে, এবং সেই বৈষম্যের মধ্যে বিরুদ্ধে যদি প্রকৃত লড়াই গড়ে না ওঠে, বৈষম্য বিরোধী লড়াইয়ের নাম হয়তো এবার গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী লড়াই এইটাই সামনে এসেছে, কিন্তু সেটার কোনো মানে প্রকৃত চিত্র যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতেছে, কিন্তু এখানে বৈষম্যটা আসলে নামকরণের ক্ষেত্রে শুধুমাত্র গ্রহণ করা হয়েছে, কিন্তু বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়া হবে এরকম কোনো রূপরেখা কিন্তু বাংলাদেশের মানুষের সামনে হাজির করা হয়নি। ফলে কিন্তু এখানে কোনো টার্গেট ছিল না। ফলে এই আন্দোলনের ক্ষেত্রে সবচেয়ে অতীতেও তো অনেক গণঅভ্যুত্থান হয়েছে, গণ আন্দোলন হয়েছে, এটার সাথে একটা বড় চারিত্রিক পার্থক্য হচ্ছে যে অতীত আন্দোলনগুলো কিন্তু একটা রাজনৈতিক ব্যানারে হয়েছে এবং রাজনৈতিক দলগুলো সামনে থেকেই আন্দোলন নেতৃত্ব দিয়েছেন। ফলে তারা অনেকগুলো দফার ভিত্তিতে, দাবির ভিত্তিতে আপনার এই আন্দোলনকে সংগঠিত করেছেন, এবং যারাই পরবর্তী ক্ষমতায় গিয়েছেন হয়তো সেই দাবিগুলো তারা বাস্তবায়ন করেনি, কিন্তু এটা জনগণের সামনে ছিল। এবারও দাবি ছিল না এটা বলা যাবে না, কিন্তু 9 দফা ছিল একটা পর্যায়ে এসে, কিন্তু সেইটাকে সামনে রেখে যেই আচ্ছা মানুষ সম্পৃক্ত হয়ে গেছে তা কিন্তু না। মানে সেই 9 দফাকে কেন্দ্র করে কিন্তু মানুষ এটাতে সম্পৃক্ত হয়নি। এবং অনেকে বলার চেষ্টা করেন যে এই গণঅভ্যুত্থানের নেতৃত্বে এই আন্দোলনটা হয়েছে, নেতৃত্বে একটা ছিল, কিন্তু সেই নেতৃত্বের ঘোষিত কর্মসূচি অনুযায়ী কিন্তু আন্দোলনের রূপরেখা, আন্দোলনের আচ্ছা গিয়ে বিভিন্ন জায়গায় যেভাবে আন্দোলন সংগঠিত হয়েছে সেটা নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী হয়নি। যেমন যাত্রাবাড়িতে কিন্তু আন্দোলন যেইভাবে 3 দিন এখানে আটকে রাখা রাস্তাঘাট, এটা কিন্তু কোনো ঘোষিত কর্মসূচি অনুযায়ী হয়নি। তার মানে বোঝা যাবে যে বিগত সরকারের বিরুদ্ধে, মানুষের অপশাসনের বিরুদ্ধে, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে, এই যে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংসকারীদের বিরুদ্ধে, এবং নানা 16 বছর ধরে সীমাহীন লুটপাট দুর্নীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভটা এমন জায়গায় ছিল যে মানুষ হচ্ছে কি নেতৃত্ব ছাড়াই তার মতো করে বিক্ষোভ তারা প্রদর্শন করেছেন, তার মতো করে সংগঠিত হয়েছেন। ফলে এটা বলা যাবে যে এই আন্দোলনটা বেসিক্যালি গণঅভ্যুত্থানে জনগণের মানে বলা যাবে যে স্বতঃস্ফূর্ত বলবো না, মানে জনগণের এই দীর্ঘদিনের পুঞ্জীবিত মানে ক্ষোভেরই একটা বহিঃপ্রকাশ হিসেবে এই গণঅভ্যুত্থানে মানুষ অংশ নিয়েছে। সেটাতে নেতৃত্বের সামনে কে ছিল এটা মানুষ অত গুরুত্ব দেয়নি, যেগুলো বিগত গণঅভ্যুত্থানগুলোতে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে হ্যাঁ কাদের নেতৃত্বে আন্দোলন হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো ধর্ম বিষয়টা মানে সামনে আসার পেছনের কারণ অনেকে বলার চেষ্টা করতেছেন যে এখানে বিভিন্ন ইসলামিক গোষ্ঠী তাদের যেই হচ্ছে গিয়ে বলা যাবে যে দেশকে অস্থিতিশীল করার জন্য বা জনগণের জীবনের যেই নিরাপত্তা বা স্বস্তির একটা দেশ হিসেবে পরিচালনার ক্ষেত্রে তারা যেই ধরনের অরাজকতা 5ই আগস্ট পরবর্তী সময়ে চালিয়ে যাচ্ছেন, এই পরিস্থিতিটা তৈরি হওয়ার পেছনে কিন্তু অনেকে মনে করেন হুট করে তৈরি হয়েছে। কিন্তু আপনার এটা বোঝা দরকার, যখন 5 আগস্ট যে ক্যালিগ্রাফিটা করা হয়েছে সে কিন্তু হাসিনা হেলিকপ্টারে উঠার পরে এই ক্যালিগ্রাফিটি শিখে নেই, তার মানে দীর্ঘদিন ধরে এই প্রসেসটা ছিল। ফলে এইটা কেউ দেখবেন যে গতকালও একটা রিপোর্ট দেখতেছিলাম যে শেখ হাসিনার আমলেই কিন্তু এই মৌলবাদী গোষ্ঠীগুলোকে আচ্ছা গিয়ে আপনার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে বিগত আওয়ামী লীগের সরকারের সময় কিন্তু এদেরকে আচ্ছা কি আপনার শক্তিশালী করা হয়েছে, এবং নানাভাবে আওয়ামী লীগ তার ক্ষমতায় টিকে থাকবার জন্য কখনো এরকম ইসলামিক গোষ্ঠীর উপর উনি চড়াও হয়েছেন, আবার তাদেরকে মদত দিয়ে তাদেরকে তার রাজনৈতিক স্বার্থ ক্ষমতায় টিকে থাকবার যেই
উইপন সেই হিসেবে কিন্তু তারা ব্যবহৃত হয়েছেন। ফলে এটা হুট করে এই প্রক্রিয়া পরিস্থিতি তৈরি হয়েছে যে হাসিনা নাই সেই কারণে তৈরি হয়েছে না, এটা হাসিনা যদি নাও থাকতো এটা আপনার প্রকাশিত হতোই। বরঞ্চ আমার কাছে মনে হয় যে আমরা যদি শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে শেখ হাসিনাকে আরো 5 বছর আগে আরো 10 বছর আগে আপনার তাকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে পারতাম, তাহলে এই ইসলামিক গোষ্ঠীগুলো যারা আজকে আস্ফালন করছেন তারা এত মানে রাষ্ট্রীয় মদদে এত শক্তিশালী হওয়ার সুযোগ পেতেন না। ফলে তাদেরকে ওই সময় জনগণ তাদের বিরুদ্ধে ফাইট করা এটা অনেক বেশি সহজ হতো। ফাইট করা এই অর্থ বলতেছি যেহেতু তারা জনজীবনে এক ধরনের হচ্ছে গিয়ে অস্বস্তি বলি, এক ধরনের অঘটন বলি, এক ধরনের অনিরাপদ রাষ্ট্রই মানে নির্মাণের দিকে তারা হচ্ছে গিয়ে যাচ্ছেন, সেই জায়গা থেকে জনগণ তাদের আরো আগেই মোকাবেলা করতে পারতেন, এত শক্তিশালী হওয়ার তাদের সুযোগ ছিল না। ফলে এই দায়টা কিন্তু সম্পূর্ণভাবেই শেখ হাসিনার, উনার যেই আচ্ছা অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকবার ক্ষেত্রে বিভিন্ন ফোর্সকে উনি আচ্ছা কি তৈরি করেছেন তার ক্ষমতায় টিকে থাকবার জন্য। এইটা মূলত শেখ হাসিনার তৈরি করা একটা পরিস্থিতিরই একটা আমরা এখন রিফ্লেকশন ধারাবাহিকতা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে। আচ্ছা, তাহলে সেই একই গোষ্ঠী আসলে এখন আমরা প্রথম আলো, ডেইলি স্টার বা উদীচী, ছায়ানটে যেই মব হলো, যে অগ্নিকাণ্ড হলো, আসলে লুটপাট হলো, সেগুলাতে আসলে তারাই কি ভূমিকা পালন করছে কিনা, সেটাই এবং তাদের উদ্দেশ্যটা কি? আসলে তারা কি এক ধরনের আলোচনা শোনা যাচ্ছে যে তারা আসলে একটা নির্বাচন চায় না, বা একটা বাংলাদেশের সুষ্ঠু একটা গণতান্ত্রিক পদ্ধতি বা ধারা তৈরি হোক, এটা তারা চায় না, এবং একই সাথে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র বা বাংলাদেশকে কেন্দ্র করে এক ধরনের এগুলো আসলে নানান আলোচনা শোনা যাচ্ছে যে এই বাংলাদেশকে কেন্দ্র করে একটা যুদ্ধক্ষেত্র তৈরি করা যায় কিনা। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আপনার ভাবনা কি? আপনি তো একই সঙ্গে একজন রাজনৈতিক কর্মী, এবং আপনি রাজনৈতিকভাবে এই পুরো বিষয়টাকে আসলে কিভাবে দেখেন? দেখেন, একটা দেশ মানে আমাদের গণঅভ্যুত্থানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল যে বিগত আওয়ামী লীগ সরকার বাংলাদেশে আচ্ছা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়ে একপাক্ষিকভাবে তারা ক্ষমতায় ছিলেন, এবং তার মধ্যে দিয়ে লুটপাট যত অপকর্ম তারা হচ্ছে এখানে পরিচালনা করেছেন। ফলে তার বিরুদ্ধে মানুষের দীর্ঘ ক্ষোভ ছিল, এবং মানুষ চেয়েছিল যে আপনার ক্ষমতায় মানে বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে মানুষ যাবে, এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থা যাওয়ার অন্যতম পূর্ব শর্তই হচ্ছে একটা নির্বাচন, এবং সরকার কারা থাকবেন সেটা যেন জনগণ হচ্ছে গিয়ে ইয়া করতে পারে, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদেরকে ক্ষমতায় আনতে পারে এবং সরকার গঠন করতে পারে, সেইটা ছিল জনগণের অভিপ্রায়ের দিক। এখন এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখলাম যে এইখানে ক্ষমতা কুক্ষিগত করা, এবং এই সরকার ক্ষমতায় থাকলে তার সুবিধা ভোগী যেসব গোষ্ঠী আছে, রাজনৈতিক গোষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন মহল, তারা চাচ্ছে যে বাংলাদেশে নির্বাচন না হোক, এই সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকুক। ফলে তারা যে রাষ্ট্রীয় মানে রাষ্ট্রের আনুকূল্য পেয়ে রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার যে প্রক্রিয়ার মধ্যে তারা আছে, এবং রাষ্ট্র অনেক ক্ষেত্রে তাদেরকে সেই সুবিধাটাও দিচ্ছে, এবং রাষ্ট্র মনে করছে, বিশেষ করে মানে আপনার জামাতের ক্ষেত্রে এটা দেখা যাবে, রাষ্ট্র এখন এই সরকারে যারা আছে তারা তাদের যদি রাজনৈতিক মিত্র বা যদি আরো বলি যে ব্যাকআপ হিসেবে যে কোন রাজনৈতিক দলকে আসলে তারা তাদের সবচেয়ে আস্থার জায়গায় নেয়, সেটা কিন্তু জামাত। ফলে জামাত এই 5ই আগস্টের পরে যেভাবে রাষ্ট্রীয় মদদে শক্তি সঞ্চয় করছে, এবং জামাতকে কেন্দ্র করে এইখানে বিভিন্ন মাত্রার ইসলামিক শক্তিগুলো যেভাবে এটার সাথে সম্পৃক্ত হচ্ছেন, সেটার সাথে উগ্রপন্থী নানা গোষ্ঠীও যুক্ত, তারাই কিন্তু আসলে এই মানে ইয়ার দিকে যাচ্ছেন আর কি, যে একটা বাংলাদেশের একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিকে যেতে না পারেন। এবং গণতন্ত্রহীনতার সুযোগে কিন্তু এই ইসলামিক গোষ্ঠীগুলো বিগত 54 বছর ধরে তারা কিন্তু শক্তিশালী হয়েছে। এই যে স্বাধীনতা বিরোধী শক্তি যাদেরকে আমরা বলছি, তারা শক্তিশালী হওয়া বা এইখানে ধর্মীয় গোষ্ঠীগুলো শক্তিশালী হওয়ার কিন্তু পেছনে একটা অন্যতম বড় কারণ, এইখানে বিগত সময়ের যে শাসক গোষ্ঠী তারা এখানে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে তারা নির্মাণ করতে পারেননি। বাংলাদেশের যেসব সাংবিধানিক প্রতিষ্ঠান আছে তার মধ্যে এসে গণতন্ত্র চর্চা করতে পারেননি। ফলে গণতন্ত্রহীনতার কারণে কিন্তু বাংলাদেশের বলা যাবে যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এখানে যেই বাংলাদেশ গঠনের আকাঙ্ক্ষা 71 সালের মুক্তিযোদ্ধারা দেখেছিলেন, বাংলাদেশের জনগণ দেখেছিলেন, সেটা বাস্তবায়িত না হওয়ার পেছনে কিন্তু অন্যতম কারণ একটা গণতান্ত্রিক অগ্রযাত্রার মধ্যে দিয়ে এই রাষ্ট্রটি সামনের দিকে এগোতে পারেনি। ফলে তার এই মানে গণতন্ত্রহীনতার কারণেই নানা ধরনের জনগণের স্বার্থবিরোধী নানা ধরনের শক্তি, সংঘবদ্ধ শক্তি, সেইগুলোর এখানে উত্থান এবং আস্ফালন রাষ্ট্রীয় মদদেই হয়েছে। এখনো পর্যন্ত তারা রাষ্ট্রীয় মদদেই হয়েছে। ফলে এখন সেই আলাপটা কিন্তু সামনে এসেছে যে প্রথম আলো থেকে শুরু করে যেই সব প্রতিষ্ঠানগুলোতে হামলা হয়েছে, সেইখানে আপনার যদি বিভিন্নভাবে এই বয়ান এসেছে যে সেইখানে এইগুলো নিরাপত্তার জন্য অতীতে যেভাবে এই প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা দেওয়া হয়েছে রাষ্ট্রবাহিনী কর্তৃক, এবার কিন্তু সেই নিরাপত্তা দেওয়া হয়নি। ফলে বোঝাই যাচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলো আক্রমণের শিকার হোক
এবং সেটার মধ্য দিয়ে এখানে স্বার্থান্বেষী মানে এই সরকারের ভেতরকার লোকজন থাকতে পারেন, এবং সেটার সাথে বাইরের দেশের ভেতরের দেশের বাইরের নানা শক্তি আসলে এখানে একীভূত হয়ে এই বাংলাদেশকে একটা আসলে বলা যাবে যে একটা চূড়ান্ত অনিরাপদ অনিশ্চয়তার দিকে বাংলাদেশকে নিয়ে যেতে চান। ফলে এইটার সুবিধা তো আসলে জনগণ কখনো পাবে না। জনগণ চায় এখানে সুস্থি, জনগণ চায় এখানে নির্বাচন হয়ে একটা দেশ স্থিতিশীলতার মধ্যে দিয়ে যাক। কিন্তু সেটার বিপরীতে যারা দাঁড়াচ্ছে তারাই কিন্তু আসলে প্রকৃত জনগণের শত্রু, এবং জুলাই গণঅভ্যুত্থানেরও তারা শত্রু হিসেবেই চিহ্নিত হচ্ছেন। আচ্ছা, তাহলে হচ্ছে এই প্রশ্ন হলো যে ধর্মভিত্তিক যে এই রাজনৈতিক ধারা বা তার গোষ্ঠীগুলা বা উগ্রপন্থী যেই গোষ্ঠীগুলা আছে, তাদেরকে আসলে মোকাবেলার উপায় কি? তাহলে মানে তাদেরকে আমরা কিভাবে হচ্ছে প্রতিহত করব? প্রতিহত করার মোকাবেলা করার বলতে আমি যেটা বুঝি, তার দুইটা ফর্মে এখানে আগাচ্ছেন। একটা হলো রাজনৈতিক ফর্মে আর একটা হলো কালচারাল ফর্মে। তো তাদের একটা চিন্তার জায়গা হচ্ছে এইখানে যারা হচ্ছে গিয়ে প্রগতিশীল বলতে আমি যেটা বুঝি জনগণের পক্ষের যে শক্তি, তাদেরকে আমি সরাসরি প্রগতিশীল হিসেবে মানে আইডেন্টিফাই করতে চাই। তারা এটা ভাবে যে বাংলাদেশে এখনো কালচারাল স্পেসে দখলটা প্রগতিশীলদের হাতেই আছে, এবং তারা মনে করে যে এইখানে যদি আমি পলিটিক্যালি ইস্টাবলিশমেন্টের দিকে যাইতে চাই, রাজনৈতিক তাদের যেই রাজনীতি সেই উত্থানের দিকে যাইতে চায়, তাহলে কালচারাল স্পেসও তাদের একটা দখল নেওয়া প্রয়োজন। এবং সেটা এই যে কালচারাল সংগঠনগুলোর উপরে কিন্তু হামলাটাও ওই দৃষ্টিভঙ্গি থেকে যে এইগুলো যেহেতু এখনো পর্যন্ত প্রগতিশীলদের আচ্ছা গিয়ে শক্তি এবং কালচারাল ফ্রন্টে এরাই জনগণের পক্ষে লড়াই করে, ফলে তাদের উপর আঘাত যদি না করা যায়, ফলে তারা ওইখানে তাদের স্পেস তৈরি করাটা কঠিন, এবং তাদের যদি ভয়ভীতির মধ্যে দিয়ে তাদেরকে চুপ করিয়ে দেয়া, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া না যায়, ফলে তাদের ওই কালচারাল স্পেস দখল করাটা তাদের আঙ্গিক থেকে এটা কঠিন হবে। ফলে এখানে আর রাজনৈতিক লড়াইটা তো আছে কি নানা ফর্মে আমাদের সামনে আছে, কিন্তু আমরা এই শক্তিটা আসলে মোকাবেলা করবে গণতান্ত্রিক একটা ব্যবস্থা মোকাবেলা করবে। এই শক্তির বিরুদ্ধে আসলে মোকাবেলাটা হবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাই আসলে উগ্রবাদী যারা ধর্মীয় গোষ্ঠী আছে, সেটা যেই ফর্মেরই ধর্মীয় গোষ্ঠী হোক, তাদের বিরুদ্ধে আসলে লড়াইটা করবে আচ্ছা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, এবং সেইটার নেতৃত্ব দিবে মানে সেইটার মানে সাথে থাকবে অবশ্যই জনগণ। নিশ্চয়ই সেটা লড়াইটা করবে কিন্তু বাংলাদেশের জনগণ। কারণ আপনার এই উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠী যদি কোনোভাবে রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হয় এবং কোনোভাবে যদি রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়, তাহলে সবচেয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের শ্রমজীবী মানুষ। এবং শ্রমজীবী মানুষ কিন্তু এই বিষয়ে সোচ্চার। আমাদের যেই শ্রমিকটা গার্মেন্টসে কাজ করেন, চা বাগানে কাজ করেন, অন্যান্য বিশেষ করে নারী শ্রমজীবী যারা আছেন, তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এবং দেখবেন একটা দেশ যদি আন্ডার সিচুয়েশনে থাকে, তখন কিন্তু আপনি আপনার মৌলিক দাবিগুলো নিয়ে কিন্তু রাস্তায় আচ্ছা আপনি নামাটা কঠিন। যেমন ধরেন 5ই আগস্টের পরে শ্রমিকদের আসলে যেই মাত্রায় আন্দোলন হওয়ার কথা ছিল, দেখবেন যে সেই মাত্রায় আন্দোলন হয়নি। আপনি বিগত সময়ের যদি শ্রমিক আন্দোলনের দিকে তাকান, দেখবেন যে এই গত 1.5 বছর বেশি সময় 5ই আগস্টের পরবর্তী সময় শ্রমিক কিন্তু সেভাবে রাস্তায় নামতে পারেনি। একটা হলো সরকারের দিক থেকে যে আমরা আছি অল্প দিনের সময়ের জন্য, আমরা এখন এত আন্দোলন কেন, এই কারণে অনেক বিভ্রান্তি, যেমন আমাদের চা শ্রমিকদের আমরা রাস্তায় ওইভাবে তাদেরকে নিয়ে আসতে পারিনি যে এখনই সব দাবি দেওয়া একটা প্রথম দিকে যে ইয়াটা ছিল। কিন্তু ধরেন এই যে আপনার এই ধর্মীয় উন্মাদনা, বিভিন্ন হচ্ছে গিয়ে আপনার এই সন্ত্রাসী কার্যক্রম, এই যে দেশকে আপনার একটা কি বলা যাবে যে একটা এই গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের যে অগ্রযাত্রায় যেই ধরনের আপনার রাষ্ট্রের যে ভূমিকা থাকবার কথা, সেই ভূমিকা আর অনুপস্থিতির কারণে কিন্তু বাংলাদেশে বলা যাবে এত বড় শ্রম সেক্টর, যেখানে 9 কোটি মানুষ পুরো আপনার শ্রম সেক্টরের সাথে জড়িত, তারা কিন্তু তাদের দাবি দেওয়া নিয়ে সামনে আসতে পারেনি। ফলে আমি বলতেছি যে এইরকম হচ্ছে গিয়ে উগ্র মৌলবাদী শক্তিকে মোকাবেলা করবে দেশের শ্রমজীবী মানুষই প্রধানত, আমি মনে করি। তার সাথে শিক্ষার্থী থাকবেন, অন্যরা থাকবেন। ফলে মোকাবেলার জায়গায় রাষ্ট্রকে বাধ্য করতে হবে যে রাষ্ট্র যেন কোনোভাবেই এইরকম উগ্র মৌলবাদী শক্তির পৃষ্ঠপোষকতা না করে। এবং এইগুলো কিন্তু আপনার আন্তর্জাতিক রাজনীতির বাইরেরও কোনো অংশ না। বাংলাদেশকে কেন্দ্র করে যেই মার্কিন সাম্রাজ্যবাদের যেসব এজেন্ডা আছে, এখানে তাদের স্বার্থ সংরক্ষণের যেসব চুক্তি আছে, সেই চুক্তির ধারাবাহিকতা, নতুন চুক্তি করা, এবং বিশেষ করে আমাদের বন্দরের উপর দেখবেন যে এই সময়ে যেই চুক্তিগুলো হচ্ছে সেই চুক্তি বলা যাবে অতি গোপনীয়, সেই চুক্তির গোপনীয়ভাবে সেই চুক্তিগুলো করা, সেই চুক্তি সম্পর্কে কারো কোনো ধারণা নেই, দেশের মানুষ জানে না। ফলে বলা যাবে যে এই আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের যেই এখানে যেই ধারাবাহিক প্রক্রিয়াগুলো আছে, এইগুলোই অগণতান্ত্রিক
ব্যবস্থাপনার কারণে এগুলো আরো এখন সচল হয়ে গেছে এবং দেখা যাচ্ছে যে নির্বাচনের পূর্বেই তারা তাদের অনেক চুক্তি করে নিতে চায়। তাদের এইখানে যেসব এজেন্ডা আছে সেগুলো বাস্তবায়ন করার জন্য ইউনূস সরকারের উপর প্রচন্ড ধরনের চাপ আছে। অনেকগুলো বাস্তবায়নের পথে এই সরকার চলে গেছে। আমেরিকার সাথে আমরা দেখলাম যে তারা এখানে এই ট্রাম্প আসার পরে বাংলাদেশের বাণিজ্যের উপর তারা এক ধরনের শুল্ক আরোপ করেছিলেন। সেই শুল্ক কমানোর জন্য, মওকুফ না, কমানোর জন্য তারা আমেরিকার সাথে এমন চুক্তি করেছে তারা অনেক বেশি দামে এলপিজি থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র আমেরিকার থেকে কিনবে। ফলে বলা যাবে যে আবার বাংলাদেশকে, এবং আমরা দেখলাম যে বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে আমেরিকার সামরিক বাহিনীর এক ধরনের যৌথ মহড়া, প্রশিক্ষণ, এই নানা ধরনের তৎপরতা কিন্তু শুরু হয়ে গেছে। ফলে বাংলাদেশের ভৌগোলিক কারণে তার যেই গুরুত্বপূর্ণ অবস্থান সেইটা কিন্তু এখন বিশ্ব সাম্রাজ্যবাদের বলা যাবে অনেক বেশি তারা এখানে হস্তক্ষেপ করার জন্য এই যে একটা অগণতান্ত্রিক পরিবেশ, একটা অরাজক পরিবেশ, এটাকে তারা তাদের স্বার্থের পক্ষে কাজে লাগাচ্ছে। ফলে এইটাও বাংলাদেশের যে মৌলবাদী শক্তি তাদেরকে নানাভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে অরাজক পরিস্থিতি তৈরি হয়, সেটার পেছনে কিন্তু সাম্রাজ্যবাদের একটা বিশাল ভূমিকা আছে। এবং আমরা আসলে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় যারা সরকার রাষ্ট্রের ক্ষমতায় থাকেন বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকেন, সেই গোষ্ঠীগুলা আসলে সবসময় তো এই ধরনের সাম্রাজ্যবাদীদের আসলে সুযোগ দিয়ে আসছেন বা নানানভাবে তাদের সঙ্গে আপোষ রফা করেই হচ্ছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে। এবং একই সঙ্গে হচ্ছে তারা এই ধর্মভিত্তিক দল বা যারা হচ্ছে এই ধরনের কেওয়াস তৈরি করতেছে মোটা দাগে, তাদেরকে আসলে এক ধরনের সুবিধা আসলে দিয়ে আসছেন। এবং আপনি একটু আগেই বললেন যে এই ধরনের পরিস্থিতির কারণে আসলে আওয়ামী লীগ সরকার সবচাইতে বড় দায়ী। এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আমরা দেখতে পাচ্ছি না যে তারা এটার বিষয়ে খুব প্রতিরোধমূলক কোনো ধরনের কোনো ব্যবস্থা আসলে নিচ্ছেন। বরং আমরা আসলে বিভিন্ন সময় দেখেছি যে তারা এটাকে আরো উৎসাহ দিয়েছেন নানান ধরনের বক্তব্যের মধ্য দিয়ে। সেখানে এই সরকার না, যে দল আগামী দিনে ক্ষমতায় আসবে বলে ধারণা করা হচ্ছে, জি, সেই দলও কিন্তু এই বিষয়ে নীরব। দেখবেন যে এইসব যেসব সাম্রাজ্যবাদী চুক্তি হচ্ছে, জি, ফলে তারা কিন্তু তাদের প্রধান এজেন্ডা করে ফেলেছে ক্ষমতায় যাওয়া, যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়া। তারা এখানে দেশের সম্পদ বাইরে বিক্রি করে দেওয়া হলো কিনা, এই দেশের উপর মার্কিন সাম্রাজ্যবাদের নিয়ন্ত্রণ আরো পাকাপোক্ত হচ্ছে না, এটা নিয়ে কিন্তু তাদের মাথা ব্যথা নাই। ফলে আমি বলতেছি তাদের বিষয়ে কিন্তু আসলে জনগণকে চিন্তা করতে হবে যে যারা দেশের জাতীয় সম্পদ রক্ষার ক্ষেত্রে এত বড় রাজনৈতিক দল হয়েও তাদের কোনো হচ্ছে কি অবস্থান নেই, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা হচ্ছে কি নানা ধরনের নীরবতা বা কৌশলগত অবস্থান নিয়ে রাখছেন। ফলে তাদের বিষয়ে কিন্তু জনগণকে সচেতন হওয়ার বিশেষ প্রয়োজন আছে আর কি। আচ্ছা, বিএনপির প্রশ্ন যেহেতু আপনি তুললেন, যে একটা আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এবং জামাত একসময় আসলে একসঙ্গে সরকারে ছিল এবং বর্তমানে আসলে তাদের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে বলে দেখা যাচ্ছে আপাত দৃষ্টিতে। তো ভবিষ্যতে আসলে বিএনপি ক্ষমতায় গেলে কি জামাতকে তারা আগের মতো এক ধরনের ছাড় দেবে, বা তাদের সঙ্গে কি এক ধরনের আসন সমঝোতা নিয়েও আলাপ আলোচনা হচ্ছে, বা এই সম্পর্কটা জামাত বিএনপির সম্পর্কটা বা ধর্মভিত্তিক রাজনীতির সঙ্গে বিএনপির সম্পর্কটা এবং সেকুলার রাজনীতির সঙ্গে বিএনপির সম্পর্কটা আসলে কেমন হবে? আমার ধারণা, ধরেন জামাতটা আসলে সবসময়ই এমন একটা কন্ডিশনে ছিল যা আপাত দৃষ্টিতে আমাদের বাহ্যিক আচরণগত কারণে মনে হয় যে জামাতের বিরুদ্ধে মানে আওয়ামী লীগের বিশাল অবস্থান আছে। কিন্তু আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখবো যে জামাতের সাথে আওয়ামী লীগের যত মিত্রতা আছে, মানে সেইটা বিএনপির ক্ষেত্রেও হচ্ছে গিয়ে খুঁজে পাবো হয়তো ইতিহাসে, কিন্তু বিএনপির যেই সম্পৃক্ততাটা এটা যতটা দৃশ্যমান, আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু জামাতের সম্পৃক্ততাটা অতটা দৃশ্যমান না বা আলোচনার বিষয়বস্তু হিসেবে খুব সামনে আসে না। কিন্তু হিস্ট্রিক্যালি যদি হচ্ছে কি দেখা যাবে যে জামাতের সাথে তাদের অনেক আন্দোলন থেকে শুরু করে নির্বাচনে অংশগ্রহণ করার অনেকগুলো ইতিহাস আমাদের সামনে আছে। ফলে মানে বিএনপি বা আওয়ামী লীগের ক্ষেত্রে জামাতটা কখনো তাদের আদর্শগত অবস্থান থেকে তাদের বিরুদ্ধে তারা কখনো অবস্থান নেয়নি, তারা সবসময় কৌশলগত জায়গা থেকে নিয়েছে। আওয়ামী লীগ সবসময় চেষ্টা করেছে যে বিএনপির সাথে যেন জামাত ত্যাগ হতে না পারে, আর বিএনপির একে ছিল জামাতটা যদি আমি ছেড়ে দিই তাহলে তো সে আওয়ামী লীগের কাছে চলে যাবে। ফলে এইখানে কিন্তু নীতির কোনো প্রশ্ন নেই, আদর্শের কোনো প্রশ্ন নেই, যেটা রাজনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আপনার উপাদান, যে আপনার রাজনীতির নীতিটা কি, আদর্শটা কি। এবং মানুষ কিন্তু ওইটা দেখেই, নীতি আদর্শ দেখে একটা রাজনৈতিক দলকে সমর্থন দেয়, তাকে ক্ষমতায় আনে। ফলে এই দুই দলের কিন্তু নীতি আদর্শের ক্ষেত্রে জামাতের বিষয়ে কোনো হচ্ছে কি মৌলিক কোনো পার্থক্য নেই। ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে জামাতের কিভাবে ইউটিলাইজ করবে সেটা হচ্ছে গিয়ে আচ্ছা জামাতকে সম্পৃক্ত করবে না জামাতকে হচ্ছে গিয়ে বিযুক্ত করবে, এই অবস্থানের মধ্যে কিন্তু দুই দলের অবস্থান ছিল। এখন যেই পজিশনটা বিএনপির আছে, তো সেইটা কিন্তু কোনো আদর্শিক পজিশন না যে তারা হচ্ছে গিয়ে জামাতের এগেইনস্টে আছে। তো আমার কাছে মনে হয় যে আসলে এইটা বাইরের রাজনৈতিক বক্তব্য দিয়ে আসলে ভেতরের পরিস্থিতিটা অতটা বোঝা যাবে না।
আমার ধারণা আওয়ামী লীগের যে ভ্যাকুয়ামটা এখন রাজনৈতিকভাবে আছে এইটা পূরণ করার জন্য আপনার জামাতকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার একটা প্রকল্প বিএনপির ভেতর থেকে কেউ না কেউ চাচ্ছে, বা এই প্রকল্প বাস্তবায়নের দিকে রাষ্ট্র যেভাবে ভূমিকা পালন করছে এই রাষ্ট্রের এই ভূমিকাকেও সমর্থন দিয়ে যাচ্ছে। এবং আমার ধারণা যে এই যে 5ই আগস্টের পরে বিশেষ করে ছাত্র সংসদগুলোতে যে ছাত্র সংসদ নির্বাচন করা হলো, যেটা আমার বিবেচনা একটা এসিড টেস্টের মতো, যে এইটা দিয়ে বিষয়গুলো জামাতের রাজনীতিকে এইখানে প্রতিষ্ঠিত করার যে রাষ্ট্রীয় মেকানিজম, সেটা আমরা যে ডিপি স্টেটের কথা বলি, এরকম রাষ্ট্র তো শুধু এককভাবে এখানে পরিচালিত হয় না, তার নানা সুতা এখানে টানা আছে। হ্যাঁ, এক একজন এককভাবে রাষ্ট্রকে টানে। এরকম কোন একটা পোর্শন থেকে বলা যাবে যে এই যে ছাত্র শিবিরকে জিতিয়ে নিয়ে আসার যে প্রকল্প এখানে বাস্তবায়িত হলো, এবং তার মধ্যে দিয়ে জামাতের রাজনীতি এখানে আরো শক্তিশালী করা, ক্ষমতার কাছাকাছি নিয়ে যাওয়ার যে হাইপ এখানে কৃত্রিমভাবে তোলা হয়েছে, সেটা আসলে ওই পরিকল্পনারই অংশ। ফলে এই পরিকল্পনার দৃশ্যমান রূপ আমাদের কাছে মনে হচ্ছে যে জামাত বিএনপি খুব একটা রেশারেশি, রাজনৈতিক রেশারেশির মধ্যে আছে। কিন্তু ইন্টারনালি আমার মনে হয় যে এখানে বিএনপিও চায় জামাত রাজনৈতিকভাবে শক্তিশালী হোক। তার যে অপোনেন্ট, মূল অপোনেন্ট যদি বলি যে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য রাজনৈতিকভাবে আগামী দিনে যদি আওয়ামী লীগ এখানে সক্রিয় হওয়ার চেষ্টা করে, তখন যেন জামাত সেখানে একটা শক্ত রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়। এই চেষ্টাটাও আমার মনে হয় বিএনপির দিক থেকে নিশ্চয়ই আছে। বাইরে আমাদের জন্য রাজনৈতিকভাবে যাই প্রচারিত হোক না কেন, কিন্তু ভেতরে এই চেষ্টাটা যে আছে এটা বুঝতে আসলে খুব বেশি কষ্ট হয় না। নাইলে শিবির সারা বাংলাদেশে এইভাবে হচ্ছে জিতে যাবে, এইটা মনে হয় না যে মানে কি বলে, এটা একটা খুব প্র্যাকটিক্যাল সিচুয়েশন আর কি দেশের। ফলে এই মানে জামাতকে আপনি যদি দেখেন যে জামাত স্বাধীনতার পরে এখানে নিষিদ্ধ ছিল, পরবর্তী জিয়াউর রহমানের সময় কিন্তু এই তথাকথিত বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে সবাইকে রাজনীতি করে, সবাইকে বলে স্পেসিফিক বলে জামাতের রাজনীতির যাত্রাটাও এখানে শুরু হয়। এবং এরপর থেকে কিন্তু জামাতকে এখানে শক্তিশালী করণের রাষ্ট্রীয়, সরকারি, বেসরকারি নানা প্রকল্প এখানে বাস্তবায়িত হচ্ছে, এবং তার মধ্যে দিয়ে কিন্তু আজকে সেই এই জায়গাটায় এসেছে। এবং আপনি 5ই আগস্টের পরে জামাতের যে শক্তি দেখলেন, এটা অনেকেই আমি দেখলাম যে অবাক হচ্ছে। অনেকে বলতেছে যে এই গণঅভ্যুত্থানের মধ্যে জামাত শিবির জামাত ছিল, এটা তো আমরা আগে বুঝতে পারিনি। কিন্তু দেখেন এইটা খুবই, যারা বলবেন আর কি, তাহলে হয়তো আপনার জামাত শিবির বা আন্দোলনের যেসব ইস্যুজ আছে সেসবের সম্পর্কে খুব একটা সচেতন না। যেমন ধরেন এই যে মুক্তিযুদ্ধ কি বলে কোটার যে আন্দোলন, এটা কিন্তু জামাত শুরু করছে আরো 20 থেকে 25 বছর আগে, এবং তাদের মধ্য দিয়ে, এবং তারা নানা সময় আপনার এই কোটার আন্দোলনটা সামনে নিয়ে আসছেন নানা ফর্মে। আপনি এটা দেখবেন যে এই আন্দোলনটা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক সময় এটা আবির্ভূত হয়েছে, এবং এটা রাজনৈতিক রূপেই এটা আবির্ভূত হয়েছে। আপনার খেলা 13 সালে যখন প্রিলিতে কোটা অ্যাপ্লাই করা হয়, তখন 2.5 দিন জন্য ওনারা গিয়ে এটা শাহবাগে বসছিলেন, এবং খেলা আছে কিনা তখন গণজাগরণ মঞ্চ চলে, তখন এর নাম ছিল প্রজন্ম চত্বর, এটা চেঞ্জ করে ওনারা দিয়ে দেন মেধা চত্বর। যদিও এই আন্দোলনের উপর ওই সময় ছাত্রলীগ পুলিশ নৃশংস হামলা চালিয়েছিল, আমরা সেটা ওই সময় নিন্দা চালিয়েছিলাম। কিন্তু এই আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে সবসময় শিবির একটা ভূমিকা পালন করছেন। সেই 2018 সালের থেকে সে যদি এই গণঅভ্যুত্থানের ভূমিকা দেখবেন যে এই আন্দোলনের মধ্যে সবচেয়ে সংগঠিত শক্তি হিসেবে শিবির সবসময় এখানে ভূমিকা পালন করে গেছেন। ফলে শিবির হুট করে হচ্ছে গিয়ে আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন, এইটা বোধহয় যারা বলার চেষ্টা করেন ঠিক না। শিবির সবসময় এই কোটা বিরোধী আন্দোলনকে তারা হচ্ছে গিয়ে অগ্রসর করে নিয়ে গেছেন, এবং প্রথম দিকে এটা টার্গেট ছিল মুক্তিযুদ্ধ কোটা, এটাকে বিতর্কিত করা। কিন্তু ওনারা যখন থেকে শুরু করেছেন তখন মুক্তিযুদ্ধ কোটার যে পরবর্তীতে চাহিদাটা কমে এসেছে, ওই সময় ছিল না। কিন্তু দেখবেন তারা কিন্তু প্রথম কোটা বাতিল চাইতেন। আমরাই প্রথম, আমাদের এই সময় প্রগতিশীল ছাত্রজোট ছিল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কিন্তু প্রথম এই কোটা সংস্কারের দাবিটা তোলে, এবং তারা যখন বাতিল চাইতেন তখন ছাত্র ইউনিয়ন সংস্কারের দাবিটা সামনে নিয়ে এসেছিলেন, এবং ছাত্র ইউনিয়নের যৌক্তিক দাবির কারণে কিন্তু তারা এই বাতিলের যে দাবি সেই জায়গা থেকে সরে এসে পরে কোটা সংস্কারের এই জায়গাটা আসেন। সেইখানেও কিন্তু এই আন্দোলনকে একটা জায়গায় পর্বে নিয়ে আসতে কিন্তু বাংলাদেশের বামপন্থী ছাত্র সংগঠনগুলোর একটা ভূমিকা আছে। আপনি তো বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাথে জড়িত আছেন, এবং আপনি দলটার কেন্দ্রীয় কমিটির একজন সদস্য। তা আমরা আসলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে বামপন্থী রাজনৈতিক দলগুলো আছে, তারা তো আসলে এই ক্ষমতার রাজনীতির প্রশ্নে আসলে অনেক বেশি পিছিয়ে আছে। তো এখন পর্যন্ত আমাদের যে আলোচনা, যে এখন রাষ্ট্র ক্ষমতায় আসলে শ্রমিক শ্রেণীর পক্ষের শক্তি যদি আমরা বলি, তারা আসলে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারছে না বলেই আসলে শ্রমিকদের সম্পর্কে যে দৃষ্টিভঙ্গিটা, সেই দৃষ্টিভঙ্গি অনুযায়ী তারা নানান ধরনের পলিসি তৈরি করছেন। তাহলে বামপন্থী দলগুলো আসলে ক্ষমতার রাজনীতিতে যাইতে পারতেছে না কেন, বা
তাদের কর্মসূচিগুলা কেমন হইলে আসলে তারা সামনের দিনে আসলে রাষ্ট্র ক্ষমতার দখলের রাজনীতি আসলে করতে পারবে বা যেতে পারবে? ধরেন আমাদের যে রাজনৈতিক বিশ্লেষণ ছিল যে বাংলাদেশে বিগত সময়ে যেসব শাসক গোষ্ঠী তাদের যেই অপশাসন, একটা গণতান্ত্রিক ভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের যেই ধারাবাহিক সীমাহীন ব্যর্থতা, লুটপাট কেন্দ্রিক যে এখানে অর্থনৈতিক একটা রাষ্ট্র ব্যবস্থা তারা চালু করছে, তাতে কিন্তু বাংলাদেশের জনগণের যেই অর্থনৈতিক মুক্তি, সেই মুক্তি, কাঙ্ক্ষিত মুক্তি কিন্তু এখানে নিশ্চিত করা হয়নি বা যায়নি। তো আমাদের ছিল যে এর বাইরে এই জনগণের যেই সার্বিক অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, রাজনৈতিক মুক্তি, সেই মুক্তি নিশ্চিত করার জন্য বাংলাদেশে আসলে বামপন্থী রাজনীতি শক্তি ছাড়া আসলে অন্য কারো উপর ভরসা করবার মতো শক্তি বাংলাদেশে এক্সিস্ট করে না। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু সেই আওয়ামী লীগ বিএনপির যেই অতীতের যেই রাজনৈতিক বলয় বলা যাবে বা তারা যেই জোটবদ্ধ রাজনৈতিক ধারার সূচনা এখানে করেছিলেন, সেগুলো কিন্তু জনগণ ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে। এবং বলা যাবে এই বিগত সময়ে যে 16 বছরের অপশাসন, সেই অপশাসনের কারণে বাংলাদেশের মানুষের আবার বিএনপি এর যেই রাজনীতি, তার প্রতি এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে। বামপন্থীদের একটা বড় ব্যর্থতার জায়গা হলো যে এই বিএনপি আওয়ামী লীগের বাইরে একটা বাম বিকল্প রাজনৈতিক শক্তির উত্থানের যে রাজনৈতিক লক্ষ্য নিয়ে তারা অগ্রসর হচ্ছিলেন, সেই লক্ষ্যে পৌঁছানো তাদের জন্য কঠিন হয়ে গেছিল। এখানে যে ইস্যুতে আসলে কনসেন্ট্রেট করা দরকার ছিল, যে ইস্যুকে সামনে রেখে এইখানে লড়াইটা করা দরকার ছিল, সেই লড়াইটাকে নিরবিচ্ছিন্ন করা যায়নি, সেই লড়াইটাকে ধারাবাহিকভাবে অগ্রসর করা যায়নি। সেই লড়াইটা নানাভাবে এখানে নানা রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে দিয়ে ব্যাহত হয়েছে। আপনারা দেখবেন যে নির্বাচনকে কেন্দ্র করে 2006 সালের পরে এখানে একটা সেনা পলাজব অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা সিভিল মিলিটারি ব্যুরোক্রেট এখানে রাষ্ট্র পরিচালনা করেছে। তারপরে আওয়ামী লীগের যেই অগণতান্ত্রিক দেশ পরিচালনার যেই ধারা, সেই ধারাও কিন্তু আমাদের যেই মৌলিক লড়াই, সেই লড়াইটাও কিন্তু আমরা সঠিকভাবে অগ্রসর করতে পারিনি। সেক্ষেত্রে আমাদের নিজেদের কিছু সীমাবদ্ধতা অবশ্যই ছিল। কিন্তু এই যে সীমাবদ্ধতার দুইটা রূপ, একটা এক্সটার্নাল রূপ আর একটা হচ্ছে ইন্টারনাল রূপ। আমরা ইন্টারনাল সংকট তো আছে, কিন্তু এক্সটার্নাল সংকট যেভাবে আমাদেরকে প্রভাবিত করেছে, সেটা ইন্টারনাল যে সংকট সেটাকে আর একটু প্রলম্বিত করেছে, সেটাকে আরো দীর্ঘায়িত করেছে। ফলে আমরা এখনো মনে করি যে বাংলাদেশের যে সার্বিক মুক্তি বা বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা, পরবর্তী সময়ে যে বিভিন্ন গণ অভ্যুত্থানে এইখানে যারা শহীদ হয়েছেন, সেই আন্দোলনকারীদের যেই গিয়ে চেতনা এবং বাংলাদেশকে আমরা যেই পর্যায়ে দেখতে চাই, যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তি, এই রাষ্ট্র নিশ্চিত হবে, এই রাষ্ট্রে বৈষম্য কমবে, বাংলাদেশের যে লুটপাট কেন্দ্রিক অর্থনৈতিক ধারা, তার বিপরীতে কিন্তু আপনার একমাত্র বামপন্থী কমিউনিস্টদের কর্মসূচি ছাড়া অন্য কারো কর্মসূচি নাই। ফলে এইটা একদিকে বলা যাবে ঠিকই যে বামপন্থীরা হয়তো সেই তার কাঙ্ক্ষিত তার যেই ভূমিকা, তার যেই প্রকৃত রাজনৈতিক লড়াই, সেই লড়াইটাকে তারা অগ্রসর করতে পারে নাই। তার মানে এই না যে এই লড়াইয়ের কোনো বিকল্প রাজনৈতিক শক্তি বাংলাদেশে আছে। আপনারা দেখবেন অপরাপর যেসব রাজনৈতিক শক্তি এখানে উত্থান হয়েছে 5ই আগস্টের পর থেকে, নতুন যেসব দল এখানে প্রতিষ্ঠা পেয়েছে, তাদের কিন্তু এরকম কোনো অর্থনৈতিক গিয়ে জনগণের জন্য অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা, বৈষম্য দূর করার মতো কোনো রাজনৈতিক কর্মসূচি, লক্ষ্য এবং যদি বলি যে তাদের অর্থনৈতিক কোনো চিন্তাধারাও কিন্তু আমরা দেখছি না। ফলে বামপন্থীরা কাঙ্ক্ষিত মাত্র অগ্রসর হতে না পারলেও বামপন্থীদের এইখানে রাষ্ট্র ক্ষমতায় আসার যেই গিয়ে সম্ভাবনা, এইটি কিন্তু এখনো সম্পূর্ণভাবে অটুট আছে। বিশেষ করে এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশে একটি বৈষম্যহীন বাংলাদেশে পরিণত করার যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আবার ব্যাপকভাবে গিয়ে জন্ম নিয়েছে, সেইটা বাস্তবায়ন করার জন্য কিন্তু একমাত্র রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশে বামপন্থীরাই এখনো পর্যন্ত তার লড়াইটা চালিয়ে যাচ্ছেন। সেইটার মাত্রাগত তারতম্য আছে, সেইটা হয়তো জনগণকে সেইভাবে সম্পৃক্ত করতে পারছে না। কিন্তু এর বাইরে কিন্তু আর কোনো রাজনৈতিক ধারা জনগণের সেই অর্থনৈতিক মুক্তির জন্য এখানে কাজ করছে না। ফলে বামপন্থীদেরকে সেই বিষয়ে আরও দায়িত্বশীল হওয়া দরকার। আমাদেরকে আরও আমাদের যে লড়াইটা, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের যে লড়াই, এখানে একটা সাংস্কৃতিক অগ্রযাত্রা, একটা সংস্কৃতি মনা জনগণকে তৈরি করবার যেই সাংস্কৃতিক লড়াই, এই অর্থনৈতিক লড়াই, সাংস্কৃতিক লড়াই, রাজনৈতিক লড়াই, এই তিনটার একীভূত যেই রূপ, সেইটাকে সম্মিলিত করে যদি বামপন্থীরা অগ্রসর হতে পারে, তাহলে অবশ্যই বাংলাদেশের বামপন্থীদের আসলে ক্ষমতা যাওয়ার বিকল্প নেই। এবং আমি মনে করি এই সম্ভাবনাটা আরো 50 বছর পরে না, অল্প কিছুদিনের মধ্যে এই সম্ভাবনার একটা পরিণতির দিকে বামপন্থীর পক্ষে যাওয়া সম্ভব। কারণ
যে এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা গিয়ে তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন কিন্তু আমরা এই বিগত এই ইন্টারিম সরকারের সময় দেখতে পাইনি। ফলে মানুষ কিন্তু আরেকটা গণঅভ্যুত্থানের প্রস্তুতি পর্বে আছে। ফলে সেই প্রস্তুতিটাকে একটা নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়া, সেইটাকে বাস্তবায়ন করার দিকে বামপন্থীরা যদি আরো জোরালো লড়াই সংগ্রাম করতে পারে, আরো জনগণ সম্পৃক্ত আন্দোলন গড়ে তুলতে পারে, জনগণের আস্থা অর্জন করতে পারে, এবং সেই লড়াইটা হইতে হবে আপনার প্রকৃত লড়াই। এইটা শুধু কর্মসূচি ভিত্তিক যেই লড়াই, সেই লড়াইয়ের বিপরীতে গিয়ে প্রকৃত গিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যে লড়াই, সেই লড়াইটা জনগণকে সাথে নিয়ে আসলে করা দরকার। এবং সেই লড়াইয়ের বিকল্প আসলে নাই, বিকল্প নেই এই কারণে, কারণ জনগণকে যদি প্রকৃতি একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয়, বাংলাদেশের লুটপাট কেন্দ্রিক অর্থনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হয়, তাহলে আসলে এই বামপন্থীদেরকেই জনগণের বেছে নিতে হবে, তার সামনে আর বিকল্প কোনো অপশন নেই। ফলে আমাদের সেই রাজনৈতিক বিশ্লেষণটা খুবই যথার্থ, শুধুমাত্র আমাদের হয়তো আরো জনগণ সম্পৃক্ত প্রকৃত জনগণের যেই চাহিদা, সেই চাহিদা অনুযায়ী লড়াইটা যদি আমরা সামনের দিকে অগ্রসর করতে পারি, অবশ্যই জনগণ বাংলাদেশের বামপন্থীদেরকেই ক্ষমতায় অধিষ্ঠিত করবে। এছাড়া এর বিকল্প এখনো বাংলাদেশে কোনো রাজনৈতিক ধারা আমরা দেখতে পাচ্ছি না। ফলে এটাই বাংলাদেশের ভবিষ্যৎ। মানে বাংলাদেশের এখন যেই সংকটের মধ্যে আমরা আছি, যে এক ধরনের অনির্বাচিত একটা সরকার আছে এবং আমরা একটা গণতান্ত্রিক ট্রানজিশনের প্রক্রিয়ার মধ্যে আছি, এক ধরনের যেটা বলা হয়। তো এই অবস্থার মধ্যে আসলে আমরা বারবার বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান করেছে, তাদের আকাঙ্ক্ষার জায়গা থেকে তারা রাস্তায় নেমেছে, এবং প্রতিবারই আমরা আসলে যেটা দেখি যে গণ অভ্যুত্থানের পর জনগণের যেই আকাঙ্ক্ষার জায়গাগুলো, সেই জায়গাগুলো নিয়ে আসলে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে না, বা গুরুত্ব না দিয়ে তাদের যে রাজনৈতিক স্বার্থ, সেই রাজনৈতিক স্বার্থেই তারা সিদ্ধান্ত নিয়ে থাকে। তো সামনের দিনে কি বাংলাদেশের মানুষ বামপন্থীদের যেই বক্তব্য বা কর্মসূচি, সেই কর্মসূচিতে কি বিশ্বাস করবে, বা বাংলাদেশের মানুষ আসলেই কি আবারও একটি রাজনৈতিক লড়াইয়ের জন্য আসলে প্রস্তুতি নিবে কিনা, এই বিষয়ে আপনি কি মনে করেন? ধরেন আপনার লাস্ট আমাদের জুলাই গণঅভ্যুত্থানে কিন্তু এইটা এই পথটা অন্তত দেখিয়েছে যে জনগণ তার যদি দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন সে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এবং সেটা যত বড়ই গিয়ে শক্তিশালী গিয়ে শাসক হোক না কেন, তার বিরুদ্ধে লড়াই করতে, বিশেষ করে আমাদের এই ভূখণ্ডের বাংলাদেশের মানুষের যে ইতিহাস, সেই ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখা যাবে বাংলাদেশের মানুষ সবসময় নিজেদের অধিকারের পক্ষে অপশাসনের বিরুদ্ধে একটা সময় পরে তারা গিয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং সেই অপশাসককে ক্ষমতা থেকে বিতাড়িত করেন। এই ইতিহাস বাংলাদেশের মানুষের ইতিহাস। ফলে এই ইতিহাসের ধারাবাহিকতা যদি আমরা গিয়ে দেখি যে বাংলাদেশের মানুষ আসলে এই যে বিগত সময়ে যারা গিয়ে শাসন করে গেছেন বাংলাদেশকে, এবং সেই শাসন ছিল জনগণের স্বার্থ বিরোধী, যে লুটপাট কেন্দ্রিক একটা শাসন ব্যবস্থা। ফলে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে কিন্তু সেটার বিরুদ্ধে রায় দিয়েছে। এখন জনগণ যে তার প্রকৃত রাজনৈতিক শক্তি, সেটাকে সে যে বেছে নিবে, সে বেছে নেওয়ার ক্ষেত্রে এইখানে যে বিদ্যমান যে পরিস্থিতি, যেটা আমরা গিয়ে টার্মিনালের ক্ষেত্রে একটা বুর্জোয়া ব্যবস্থাপনা যে বলি, যদি নির্বাচনকে যদি আমরা একটা উপলক্ষ হিসেবে বিবেচনায় নিই, তাহলে একটা নির্বাচন, এই নির্বাচনে আসলে কারা প্রার্থী হচ্ছে যদি সেটা আমরা দেখি, যেন এখানে ক্ষমতা যাওয়ার তো এখন পর্যন্ত গণতান্ত্রিক একটা পদ্ধতি হচ্ছে নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় যাওয়া। তাহলে এই নির্বাচন প্রক্রিয়া যে আপনি অংশ নেবেন, এই নির্বাচন ব্যবস্থাকে এই রাষ্ট্র 54 বছর ধরে এমন একটা জায়গায়, কিছুদিন আগে তো এই ব্যবস্থাটাই ছিল না, এখনো যেই ব্যবস্থাটা আছে, এই ব্যবস্থার মধ্যে কিন্তু জনগণের প্রকৃত যার প্রতিনিধি, সেটা নির্বাচিত হওয়ার যেই গিয়ে বৈশিষ্ট্য, এটা নির্বাচনী ব্যবস্থার মধ্যে নাই। আপনি যদি দেখেন 50,000 টাকা লাগবে আপনার শুধুমাত্র নির্বাচনী মনোনয়ন ফর্ম তুলতে, তাই না? তার সাথে সিডিডিটি সহ প্রায় 70-75,000 টাকার মতো লাগবে। তো বাংলাদেশে কয়টা মানুষের এইখানে সামর্থ্য আছে যে আপনি এই পরিমাণ গিয়ে খরচ করতে পারবেন? তারপর নির্বাচনী ব্যয় তো দীর্ঘদিন, এখন তো একটা মেম্বার ইলেকশন করতে আপনার 20-30 লাখ টাকা মানুষ খরচ করে ফেলে। তার মানে একটা নির্বাচনী ব্যয় আপনার 20 টাকার উপরে এখানে একজন প্রার্থী খরচ করেন, এবং এইখানে যে মনোনয়ন বাড়ে, এবং তাদেরকেই মনোনীত করা হয় যাদের ওই আর্থিক সামর্থ্যটা আছে। ফলে এটা বলা যায় যে বাংলাদেশকে যে বলা হয় যে বাংলাদেশের এই সংসদটাও যে গিয়ে ব্যবসায়ীদের প্রতিনিধি, রাজনীতিবিদদের থেকে ব্যবসায়ীদের হাতে চলে গেছে। তার কারণ বাংলাদেশের রাজনীতিটাই নিয়ন্ত্রণ করা শুরু করেছে বাংলাদেশের ব্যবসায়ীরা, এখানকার যে পুঁজিপতিরা। ফলে সেই রকম একটা রাষ্ট্র ব্যবস্থায়, এরকম একটা নির্বাচনী ব্যবস্থায় যেখানে গিয়ে
টাকার অবাধ খেলা চলে, এখানে কালো টাকার গিয়ে যেই পরিমাণ নির্বাচনের প্রভাব, এখানে পেশি শক্তি যেই পরিমাণ নির্বাচনের প্রভাব, সেই জায়গায় কিন্তু বামপন্থীরা বা জনগণের প্রকৃত যারা আছে প্রতিনিধি, জনগণের স্বার্থের পক্ষে যারা দীর্ঘদিন ধরে লড়াই করছে, ফলে তাদের কিন্তু নির্বাচিত হওয়া বা সেই প্রতিযোগিতা নির্বাচনী এরকম অসম প্রতিযোগিতার মধ্যে তাদের টিকে থাকাটা বা অনেক বেশি কঠিন এবং নির্বাচিত হওয়াটা তো অনেক দুরূহ করে ফেলছে। ফলে এখানে নির্বাচনী ব্যবস্থা যেটা আমূল সংস্কার না হয়, তাহলে আসলে এই জনগণের প্রকৃতি প্রতিনিধিরা এই অসম প্রতিযোগিতার মধ্যে দিয়ে নির্বাচিত হওয়াটা কঠিন। ফলে সেই নির্বাচনী ব্যবস্থার বিরুদ্ধে আসলে একটা জনগণের দীর্ঘ লড়াই বা সামনের দিনে লড়াইটা আরো জোরদার করা দরকার। ফলে আপনি যদি এইখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গিয়ে তৈরি করা না যায়, তাহলে আসলে প্রকৃতি প্রতিনিধি আপনি নির্বাচন হবে না। এখানে যদি নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন এগুলো যদি মানুষের কাছে গ্রহণযোগ্য না হয় এবং এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যদি তারা নিজেরা গিয়ে স্বচ্ছভাবে জনগণের আস্থা অনুযায়ী পরিচালিত হতে না পারে, এগুলো যদি এখনো নির্বাহী বিভাগ দিয়ে নিয়ন্ত্রিত হয়, এবং এখনো দেখবেন যে বিচার বিভাগ স্বাধীনের কথা বলি, কিন্তু আমরা এই সরকারের পরও দেখলাম যে আইন মন্ত্রণালয়, আইন উপদেষ্টার বক্তব্য, সরকারের বিভিন্ন অংশের বক্তব্য এই বিচার বিভাগকে কীভাবে ওনারা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছেন। ফলে সার্বিক একটা গণতান্ত্রিক পরিবেশ যদি তৈরি করা না যায়, ফলে তার মধ্যে দিয়ে কিন্তু জনগণের যেই প্রকৃত আকাঙ্ক্ষা, তার যেই প্রকৃত মতামত, সেই মতামতটা কিন্তু নির্বাচনের মধ্যে দিয়ে প্রতিফলিত হয় না। ফলে এটা এক ধরনের ম্যানিপুলেশনের মধ্যে দিয়ে আসলে এই নির্বাচনী ব্যবস্থাটা একটা ম্যানিপুলেশনের মধ্যে দিয়েই প্রতিনিধিরা নির্বাচিত হন। ফলে এই নির্বাচনী ব্যবস্থা ব্যাপক সংস্কার দরকার এবং নির্বাচনকে জনগণের কাছে নিয়ে যাওয়া, জনগণের প্রকৃত মতামত তুলে আনবার মতো একটা নির্বাচনী আইন ব্যবস্থা, এখানে বিধিবিধান প্রবর্তন করাটা খুবই জরুরি একটা বিষয়। আচ্ছা, শেষ তাহলে আমরা দুইটা প্রশ্ন করে শেষ করে ফেলবো। এই দুইটা প্রশ্ন আমি একসঙ্গে আপনাকে করছি। একটা প্রথম প্রশ্ন হচ্ছে যে বর্তমানে যে সংস্কার হইলো এবং সংস্কারে আমরা দেখলাম যে নির্বাচন সংস্কার সংক্রান্ত নানান ধরনের কিছু আলোচনা এসেছে, এবং এই সংস্কার পরবর্তী সময়ে যে নির্বাচন হবে বা এই সংস্কারগুলো বোধহয় নির্বাচনের আগেই হবে, নির্বাচন কমিশন সংক্রান্ত যেই সংস্কারগুলো, তো এই সংস্কার সহ যেই নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা আসলে কতটুকু সুষ্ঠু, সুন্দর এবং অংশগ্রহণমূলক হবে, এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন, শেষ প্রশ্ন হচ্ছে যে অভ্যুত্থানের পর থেকেই আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত শব্দটা আমরা শুনতে পাচ্ছি, এবং আমরা আসলে যেটা বোঝানো হচ্ছে এটা দিয়ে যে এক ধরনের নতুন রাজনৈতিক ধারা বা রাজনৈতিক একটা নতুন সিস্টেম এখানে প্রবর্তনের আলোচনা আসছে। তো শ্রমিকদের দৃষ্টিভঙ্গি থেকে আসলে এই নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কেমন? নির্বাচনী ব্যবস্থার দিকে আমরা তাকাই, নির্বাচনী যেসব সংস্কার হয়েছে তার মধ্যে আপনার এই যে নির্বাচনে আসলে যে আলাপটা আসলে লেভেল প্লেইং ফিল্ড, সেটা কি আসলে নিশ্চিত করা হচ্ছে? ধরেন একজন রিক্সা শ্রমিক, একজন চা শ্রমিক, একজন গার্মেন্টস শ্রমিক, যে শ্রমিকের কথাটা পার্লামেন্টে বলবে, শ্রমিকের পক্ষের আইন তৈরি করবে সংসদে, সেই প্রতিনিধিকে আমাদের এই বর্তমান যে ইলেকশনটা হবে এই 26 ফেব্রুয়ারিতে, 12 ফেব্রুয়ারিতে, সেইখানে কি শ্রমিকদের কোনো প্রতিনিধি যেতে পারবে? কারণ নির্বাচনী ব্যবস্থাটা এমনভাবে তৈরি করা হয়েছে এখানে যেন গিয়ে যারা মেহনতি মানুষ, গরিব মানুষ, তাদের প্রতিনিধিত্ব যারা করেন তাদের পক্ষে আসলে ওইখানটায় যাওয়ার সুযোগ নেই। ফলে এখন যতটুকু সংস্কার হয়েছে এটাও একটা ইলেকট্রোপ্লেটিং এর মতো, আপনার উপরে একটা প্রলেপ দেওয়া হয়েছে, ভেতরে আগে যা ছিল আসলে তাই। ফলে আমার কাছে মনে হয় না যে এই যতটুকু সংস্কার হয়েছে তার মধ্যে দিয়ে এখানে মৌলিক কোনো পরিবর্তন, বা আমরা যেটা বলছি যে জনগণ তার মতামতের প্রকৃত রিফ্লেকশন, প্রতিফলন নির্বাচনী ব্যবস্থার মধ্যে ঘটবে, তার ইচ্ছার প্রতিফলন, সেইটার সুযোগ নেই। এখনই টাকার, যেমন অনেক জেলাতে শুনতেছি বিএনপির রাজা যেসব প্রার্থী দিয়েছেন, দেখবেন যে অনেকেই, আমি এখন চা শ্রমিকদের সাথে কাজের সূত্রে থাকি মৌলভীবাজার ওই এলাকা, সিলেট এলাকাটাতে অনেক প্রার্থী লন্ডন থেকে এসে ওনারা প্রার্থী হয়েছেন, আমি কথিত হচ্ছে তার প্রচুর টাকার বিনিময়ে সেই প্রার্থীতা কিনেছেন। ফলে আমি বলতেছি যে এখনো প্রার্থীতে নির্বাচন করার ক্ষেত্রে দেখা যাবে যে তার আর্থিক সামর্থ্য এটাই প্রধান বিবেচ্য বিষয় হচ্ছে, মনোনয়ন কেনা বেচা এগুলো তো আছেই। ফলে আমি বলতেছি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে খুব একটা আপনার মৌলিক পরিবর্তন আমরা এই নির্বাচনী ব্যবস্থা আসলে দেখতে পাবো, সেইটা আশা করা ঠিক হবে না। ফলে কিন্তু তারপরও একটা খারাপ নির্বাচন না হওয়ার থেকে আমি মনে করি ভালো। ফলে আমাদের যে কোনো মূল্যে এখন একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ করতে হবে, এবং জনগণের যে প্রকৃত লড়াই, সেই নির্বাচন সংস্কার থেকে শুরু করে অন্যান্য তার দৈনন্দিন জীবনের যে সমস্যা, সেই লড়াইকে যদি অগ্রসর করা যায় এবং সেটার মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ, রাষ্ট্রের যেসব সাংবিধানিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সেই গণতান্ত্রিক ধারাগুলো শক্তিশালী করা, সেই দিকে যাওয়া ছাড়া আসলে আমাদের আর বিকল্প নেই। এবং তার মধ্যে দিয়েই আসলে বাংলাদেশকে গণতান্ত্রিক একটা বাংলাদেশে রূপান্তর করা, এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ হলেই তার মধ্যে আসলে জনগণের যে মতামত, তার যে লড়াই, সেটা আর অনেক বেশি
হচ্ছে গিয়ে হ্যাঁ সেটা প্রতিফলিত এবং সেইটা একটা প্রকৃত লড়াইয়ের মধ্যে দিয়ে বলা যাবে যে এই আকাঙ্ক্ষা, এই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা ধারণ করেছিলেন, যে আকাঙ্ক্ষায় তারা জীবন দিয়েছিলেন, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হওয়া সম্ভব তখনই যখন একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে আমরা যেতে পারবো। কিন্তু এই যে নতুন ধারার কথা আপনি বলছেন, নতুন রাজনীতির ধারা, সেই নতুন রাজনীতিক ধারা আমরা তো হচ্ছে গিয়ে যারা যে ধারা বলতে কি বোঝাচ্ছি, যে জনগণের আকাঙ্ক্ষা ছিল, এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশে অতীতে লুটপাট কেন্দ্রিক যেই রাজনীতি সেইগুলো নির্মূল হবে, তার বিপরীতে এখানে সুস্থ ধারা জনগণের পক্ষের রাজনীতি এখানে প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা কিন্তু এই 5ই আগস্টের পরে যেসব নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে তাদের মধ্যেও কিন্তু সেই জনগণের আকাঙ্ক্ষার রাজনীতি করবার বৈশিষ্ট্য তাদের মধ্যে আমরা দেখতে পাইনি। তারাও কিন্তু ঘুরে ফিরে এই পুরাতন যেই হচ্ছে গিয়ে বুর্জুয়া ধারার যে রাজনীতি, মুক্তবাজার অর্থনৈতিক ব্যবস্থার সমর্থক গোষ্ঠী হিসেবেই কিন্তু তারা তাদের রাজনীতিকে এখনো পর্যন্ত অগ্রসর করে নিয়ে যাচ্ছেন। ফলে আপনি যতদিন বাংলাদেশে এই মুক্তবাজার অর্থনীতি থাকবে, এই ব্যক্তি মালিকানা থাকবে, ততদিন পর্যন্ত কিন্তু জনগণের যে সার্বিক অর্থনৈতিক মুক্তি, সামাজিক রাজনৈতিক মুক্তি, সেই মুক্তির লড়াইকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না। ফলে এখানে নতুন রাজনৈতিক ধারা বলতে আসলে আমার বিবেচনায় আসলে কোনো ধারাই এখানে তৈরি হয়নি, বরঞ্চ আগের শাসক গোষ্ঠী যে রাজনৈতিক ধারা, ক্ষমতায় যে কোনো মূল্যে যাওয়ার যে রাজনৈতিক ধারা এবং ক্ষমতাকে কুক্ষিগত করে এই লুটপাটের যে অর্থনৈতিক ধারা, সেইটাকে বহাল রাখার ব্যবস্থা এখানে চালু আছে। এবং সেই পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা যেরকম সাম্রাজ্যবাদের পৃষ্ঠপোষক হয়ে তাদের স্বার্থ সংরক্ষণের যেই রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থারই তারা সমর্থক, সেই রাজনীতি চলছে। ফলে বাংলাদেশের রাজনীতি এখনো দুই ভাগেই বিভক্ত। একটা হচ্ছে জনগণের সার্বিক অর্থনৈতিক মুক্তির লড়াইয়ের যেই হচ্ছে রাজনীতি, এই একটা ধারা, আর একটা হচ্ছে এই লুটপাট কেন্দ্রিক অর্থনৈতিক এবং এই পুঁজিবাদী মুক্তবাজার অর্থনীতিকে টিকিয়ে রাখার একটা রাজনৈতিক ধারা। এই দুই ধারাই বাংলাদেশে এক্সিস্ট করে আর কি। ফলে এখানে নতুন কোনো রাজনৈতিক ধারার দৃশ্যমানতা অন্তত আমার কাছে ধরা পড়েনি। পুরাতন রাজনৈতিক ধারাই নতুন মোড়কে হয়তো নতুন শব্দ ব্যবহার করে নতুন হচ্ছে গিয়ে ন্যারেটিভে এখানে হাজির হচ্ছে, কিন্তু সেগুলো আসলে এই সাম্রাজ্যবাদের যেই হচ্ছে গিয়ে পৃষ্ঠপোষক লুটপাট কেন্দ্রিক অর্থনীতি দ্বারা সেটারই ধারাবাহিকতা। কিন্তু আশাবাদ হচ্ছে যে জনগণ এটার বিরুদ্ধে ইতিমধ্যেই গণঅভ্যুত্থানে তারা সেটা রায় দিয়েছে যে এই ব্যবস্থা চলতে পারবে না। ফলে এই ধারা আসলে খুব বেশি দিন বাংলাদেশে চলার মতো সুযোগ নেই। জনগণ আসলে তার যে প্রকৃত রাজনৈতিক শক্তি, সেই শক্তিকেই খুঁজে নেবে এবং বাংলাদেশের একমাত্র ভবিষ্যৎই হচ্ছে বাংলাদেশের বামপন্থী কমিউনিস্ট যারা সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মেহনতি মানুষ, আপামর মানুষের যেই অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তির যেই লড়াই তারা ঐতিহাসিকভাবে দায়িত্ব হিসেবে তারা পালন করে আসছেন, সেই রাজনৈতিক দল বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার মধ্যে দিয়েই বাংলাদেশের জনগণের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ নির্ধারিত হবে। এবং সেটা অবশ্যই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার ধারায় বাংলাদেশে যারা অভ্যুত্থানে শহীদ হয়েছেন দীর্ঘ সময় অতীতে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, তাদের যে আকাঙ্ক্ষা সেটা একমাত্র বাংলাদেশে বামপন্থী কমিউনিস্টদের যেই সরকার, গণতান্ত্রিক শক্তির যে সরকার, তাদের পক্ষেই আসলে সম্ভব বাংলাদেশে জনগণের যেই প্রকৃত একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং তার মধ্যে দিয়ে জনগণের সার্বিক মুক্তি সেইটি নিশ্চিত করা। এস এম শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি বাংলাদেশ সামনে একটি সুন্দর রাজনৈতিক ধারা এবং একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ পাবে এবং বাংলাদেশের মানুষও একটা উন্নত জীবন তৈরি হবে এবং একই সঙ্গে বাংলাদেশের যে শ্রমিক শ্রেণী তারাও তাদের যে শ্রমিক অধিকার এবং তাদের যে স্বীকৃতি, সেই স্বীকৃতি সমূহ নিশ্চিত হবে। এই প্রত্যাশা জানিয়ে আমরা আজকে শেষ করছি। ধন্যবাদ আপনাকেও। দর্শক, পলিটিস্কোপের সঙ্গে থাকুন, আমাদের ইউটিউব পেজটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সবাইকেও ধন্যবাদ। আগামী পর্বে আপনাদেরকে আবারও স্বাগত।